সবাই সোজা হয়ে বসুন। লম্বা শ্বাস নিয়ে নিন। सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति শান্তি। আমাদের ৪ দিনের ওয়েবিনারের আজকে ৩য় দিন। আগামীকাল ৪র্থ শেষ দিন। আপনারা সবাই বেশ আগ্রহ নিয়ে জয়েন করছেন, ক্লাস করছেন, নানা আলোচনায় অংশ নিচ্ছেন বা মতামত দিয়েছেন, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় লাইফস্টাইল মডিফিকেশন। মূলত এর সঙ্গে তো যোগের সম্পর্ক আছেই, থাকবে। একটা কথা কি আমাদের খেয়াল রাখতে হবে, যেটা আমি একদম খুব ছোটবেলা থেকে যেকোনোভাবেই হোক, এটা আমার ঠাকুরদার সংস্পর্শ হোক বা আমার উৎসাহী হোক, আমার ঠাকুমা খুব শরীরচর্চা সম্বন্ধে খুব সচেতন ছিলেন। সব মিলিয়ে একদম শৈশব অবস্থা থেকেই আমি কিন্তু খুব স্বাস্থ্য সচেতন। এবং এই যে লাইফস্টাইল মডিফিকেশন যে শব্দটা আজকে আমরা আলোচনা করব, আমার নিজের একেক সময় ভাবলে খুব অবাক লাগে। এখন ধরুন আমার বয়স হয়েছে। বয়স হলে মানুষের অনেক কিছু বদলে যায়, যেগুলো কম বয়সে যে অনিয়মগুলো করে, নানা রকম নিয়ম বিরুদ্ধ কাজ, নিয়ম বিরুদ্ধ খাওয়া-দাওয়া, আমোদ-প্রমোদ, সেগুলো বয়স হয়ে গেলে মানুষের আপনা আপনি কমে যায়। সেগুলো ইচ্ছা করে কমাতে হয় না। তার স্পৃহাটাও অনেক কমে যায়। কিন্তু ছোটবেলায় যখন আমার বন্ধু-বান্ধবরা খুব বেশি এনজয় করত, বেশি এনজয় বলতে আমি শুধু এনজয়মেন্ট কথাটা কিন্তু বলছি না, ওভার এনজয়মেন্ট করত। সেই সময় আমি সাধারণ এনজয়মেন্টেই খুশি থাকতাম, সন্তুষ্ট থাকতাম। তো আমাদের এই যে বিভিন্ন ক্লাস আমি নিই, তাতে আমাদের একটি ক্লাসে এরকম অনলাইন ক্লাসেই আমাদের একজন ছাত্র, আমি সেই ক্লাসটা ছিল যে আমরা অসুস্থ হলে অসুস্থতার পূর্ব লক্ষণ কি? আমরা বুঝবো কিভাবে? আরিফবাবু আপনার ভিডিওটা অফ করে দিন। আমরা বুঝবো কিভাবে? তার পূর্ব লক্ষণ কি? এবং সব লক্ষণ আলোচনার পর আমি বললাম যে আমাদের কি করণীয় বা কি না করণীয়, না করা উচিত, সেগুলো সব বললাম। বেশ ঠিক আছে, ভালো আলোচনা হলো, অনেকেও নানা প্রশ্ন উত্তর হলো। আর তো একজন ছাত্র হঠাৎ করে একটা অদ্ভুত প্রশ্ন করে বসলো। প্রশ্নটা অদ্ভুত নয়, মানে ওর মনে এসছে, প্রশ্নটা করেছে, "স্যার, আপনি তো অনেক কিছু বললেন। কি করা উচিত, না উচিত, সময়ে শুয়ে পড়া উচিত, কি খাওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত, নানা রকম ঘুম, বিশ্রাম, নিয়ম কানুন অনেক কিছু বললেন, সব শুনলাম, ঠিক আছে।" বেশ ভূমিকা করে জিজ্ঞাসা করছে আটঘাট বেঁধে, "স্যার, আপনি কি এগুলো সব মেনে চলেন?" ওর মনে প্রশ্ন এসছে, আমি এত কিছু নিয়ম বলেছি, আপনি কি সব মেনে চলেন? আমি প্রশ্নটা শুনে একদম ১ম এ একটু থতমত খেয়ে গেলাম। যে তাই তো, আমি মেনে চলি কিনা? আমি একটু ভাবলাম। একটু থেমে থাকলাম। দেখলাম যে না, এগুলো আমি কোনটাই মানি না। তাহলে স্যার, আপনি এতক্ষণ ধরে বললেন আপনি নিজে মানেন না? আমি যে না। এই যে না টা বললাম, এই না টা কিন্তু খুব অর্থবহ। আমি মানি না মানে কি, যেমন ধরুন আমি বলি, এই যে আমাদের দেশে যত আইন আছে বা ডাক্তারবাবুর কাছে গেলে রুগীকে ডাক্তারবাবু যত কিছু নিয়ম কানুন শেখান, সেগুলো শেখান এই কারণেই যে তুমি সেগুলো করছো, এটা করবে না, এই জন্য শেখানো হয়। কিন্তু যে অলরেডি করছে না, তাকে তো শেখানোর দরকার নেই। সে নিয়মটা মেনে চলে কিনা জানার কোনো প্রয়োজন নেই। যেমন ধরুন আপনাকে যদি এখন কোনো চিকিৎসক বা কেউ বোঝায়, "এই তুমি আমিষ খাবার খাও, আমিষ ভালো না, নিরামিষ খাবে, নিরামিষ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো।" আচ্ছা, আমি একটা গরুকে কখনো বোঝাতে যাবো যে তুমি নিরামিষ খাবে, নিরামিষ খেলে ভালো? সে তো এমনিতেই নিরামিষ খায়। তাকে তো বোঝানোর দরকার নেই। কাজে আমি ওকে বললাম যে, "দেখো, এগুলো আমার ক্ষেত্রে কখনোই খাটে না নিয়মগুলো। কারণ নিয়ম তার ক্ষেত্রেই লাগু হয়, তার জন্যই প্রযোজ্য হয়। যে নিয়ম মানে না তাকে শেখানোর জন্য, তাকে লাইনে আনার জন্যে। তো আমাকে লাইনে আনার দরকার নেই। আমি একদম লাইনেই আছি। বেলাইন কখনোই হইনি।" বহু মজার ঘটনা আছে এসব ব্যাপারে।
যেমন ধরুন একটা খুব ছোট্ট বলি, মানে অত কম বয়সে এরকম সচেতনতা আসা উচিত না। সিনেমার নামটা আমার মনে আছে, বলছি না। একটা সিনেমা আমরা বন্ধু-বান্ধবরা মিলে দেখতে যাবো ঠিক হলো। তখন আমি পড়ি 10-11 এ পড়ি। হ্যাঁ, আমি লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে বলছি। আমার লাইফস্টাইল মডিফিকেশন দেখবেন আজকে পোস্টের ২য় লাইনটায় আছে, ২য় বা ৩য় লাইনে, যে মডিফিকেশন বা পুনর্বিন্যাস প্রয়োজন কেন? প্রয়োজন কারণ আমি যে জায়গায় যাচ্ছি সেখানে গেলে ভবিষ্যৎ আমার অন্ধকার। ভবিষ্যৎ আমার অনেক কষ্ট হবে। আমাকে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে। সেইজন্য আমাকে মডিফাই করতে হবে। তো সিনেমাটায় যাবো, সব ঠিক আছে। টিকিট কাটা হলো। আমরা খুব উৎসাহ নিয়ে, অবশ্যই বাড়িতে না জানিয়ে, হ্যাঁ, সিনেমা হলে গেলাম। গিয়ে সিনেমা হলে যখন ঢুকতে যাবো, ঢুকতে গিয়ে দেখছি সিনেমার যে পোস্টারটা আছে, পোস্টারের নিচে, এটা আগে থাকতো, এখনকার দিনে থাকে না। গোল করে বড় করে একটা চিহ্ন। ১ম দিকে লেখা থাকতো প্রাপ্তবয়স্কদের জন্যে। তার মানে বাচ্চাদের ওগুলো দেখা উচিত না। হয়তো এমন কিছু দৃশ্য আছে, এমন কিছু সংলাপ আছে যেটা শিশু মনে বিপরীত প্রভাব ফেলতে পারে। পরে এটা নিয়ম চেঞ্জ করে হলো বড় করে লেখা থাকতো। মানে প্রাপ্তবয়স্কদের জন্য। মানে মানে অ্যাডাল্ট। তো আমি গিয়ে দেখলাম ওখানে লেখা বড় করে। আমি যে, "এই, এটা লেখা রে, এটা আমাদের জন্য নয় সিনেমাটা। এই চল তো।" "কিছু হবে না।" কিছু হওয়ার না নেই, আমি এটাতে যাব না, দেখব না। আমি চলে এলাম। টিকিট কাটা আছে, আমার টিকিটের পয়সাটা গেল। কিন্তু আমি গেলাম না, দেখলাম না। তো এই যে কথাটা লাইফস্টাইল মডিফিকেশন মানে আসছে এই কারণেই যে আমরা কিন্তু নানাভাবে আমাদের জীবনযাত্রাকে অনেক দুরূহ করে ফেলছি, কঠিন করে ফেলছি, বিপদগ্রস্ত করে ফেলছি। এখান থেকে বাঁচার জন্য আমাদের অনেক কিছু মডিফিকেশন দরকার। এবং মডিফিকেশন দরকার কেন? যেটা বললাম, আমার ছাত্র যে প্রশ্নটা আমাকে করেছিল, আপনি মেনে চলেন কিনা? আমার ক্ষেত্রে তো এগুলো প্রয়োজনই নেই। যেমন আমি আরেকটা ছোট্ট ঘটনা বলি। মানে এগুলো আমি যেভাবে জীবন কাটাচ্ছি সেগুলো বলছি। এটা আপনাদেরও অনেকের কৌতূহল থাকবে আমার সম্বন্ধে। আমি যেমন চা খাই না। দেখুন, আমি কিন্তু কাউকে চা খেতে বারণ করছি না। আমি খাই না। কেন খাই না? খুব ছোট্ট ঘটনা। এটা ছোটবেলার ঘটনা। তখন মনে হয় 7-8 এ পড়ি। বাড়িতে একজন এসছেন, চা দেওয়া হয়েছে, চা খাচ্ছেন, কথা হচ্ছে, গল্প হচ্ছে। আমাদের বাড়িতে চায়ের চল ছিল না একসময়, একদমই ছিল না। তো বাবা বলছেন ভদ্রলোককে, যে আমরা তো আগে চা খেতামই না। কেউ এলে ওই একটু বানানো হতো, খেতাম। তো এখন তো দেখি যে ওই কেমন যেন অভ্যাস হয়ে গেছে। সকালে একটু চা না খেলে কেমন যেন ভালো লাগে না মনে হয়। তো আমি বাচ্চা ছেলে, ছোট ছেলে, পাশে বসে কথাটা শুনলাম। শুনে আমার কেমন মনে হলো, এটা তো ভালো না। আমি আমার জীবনকে কেন এই জায়গায় নেব যে কারো উপর আমার সুস্থতা নির্ভরশীল থাকবে। কারণ ঈশ্বর প্রকৃতি আমার যা, যা দরকার সব প্রচুর পরিমাণে দিয়ে দিয়েছেন। আলো, বাতাস, রোদ, জল প্রচুর পরিমাণে আছে। আমরা এগুলোকে যদি ঠিক মতন ব্যবহার করি তাহলে আমরা ভালো থাকতে পারি। মনে রাখবেন, লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে বলছি। মডিফিকেশন দরকার কেন? না, আমরা আস্তে, আস্তে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে গিয়ে আমার পক্ষে টিকে থাকা মুশকিল। আমাদের এক ভদ্রলোক সকালে ক্লাসে, তিনি আগের দিন বোধহয় কিছু কথা বলছিলাম, এটা নাকি অন্য ক্লাসে করেছি। লিভারের অনেক গোলমাল নিয়ে এসেছিলেন আমাদের কাছে। ফ্যাটি লিভার ছিল, আরো অনেক অসুবিধা ছিল। উনি এখন একদম সুস্থ, ভীষণ খুশি, খুব উচ্ছ্বাসের সঙ্গে প্রকাশ করছেন। এবং তার সঙ্গে উনি বলছেন, "এখন স্যার আমি খুব নিয়ম মেনে চলি।" এই দেখুন, নিয়ম মেনে এখন চলি, তার মানে আগে চলতাম না। আগে চলতাম না, সেই কারণে আমার এই বিপদ হয়েছিল। ডাক্তারবাবু বলেছিলেন, জানেন তো, আমি যে জায়গায় চলে গেছে আমার লিভার, আমি যদি আর মাস ২ দেরি করতাম আমাকে আর বাঁচানো যেত না। আমি স্যার ঠিক সময়ে আপনার কাছে চলে এসেছি, বেঁচে গেলাম। ভদ্রলোক খুব খুশি, খুব আনন্দ। তার মানে উনি নিজেকে মডিফাই করেছেন। মডিফিকেশন তখনই দরকার যখন আমার মনে হচ্ছে বা কেউ আমাকে বুঝিয়ে দিচ্ছে, আমার মনে নাও হতে পারে, যে তোমার জীবনটি কিন্তু ঠিক পথে চলছে না। তোমার খাওয়া-দাওয়া, ঘুম, বিশ্রাম ঠিকমতো হচ্ছে না। হয়তো আমি যোগাসন করছি, আসন প্রাণায়াম করছি। কিন্তু সব মিলিয়ে আমি অনেক নিয়ম মানছি না। আপনাদের চায়ের ঘটনাটা বললাম, সিনেমা না দেখার গল্পটা বললাম। আরেকটা মনে পড়ে গেল। মানে আমার কথা হচ্ছে কি, জীবনকে আমি অনেক সহজ সরল রাখবো। আমি কোনো নেশায় আসক্ত হব না। আমি এটা না হলে আমার চলবে না, এরকম করব না। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, অথচ আমি জানি এটা আমার পক্ষে ক্ষতিকারক, আমি সেটা খাবো না। এই যে আগের দিন আমি বলেছিলাম বা তার আগের দিন, যোগস চিত্তবৃত্তি নিরোধা।
মানে আমি যখন যোগ করছি, যোগ অভ্যাস করছি, আসন করছি, তার মূল লক্ষ্য হলো আমার মনকে সুগঠিত করা। যদি মন না সুগঠিত হলো তাহলে কিন্তু আমার সবকিছুই আগোছালো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জায়গাটা আমাদের খুব সতর্ক থাকা খুব দরকার। বিয়ে বাড়িতে গেছি লিলুয়াতে, আমার পিসির বাড়ি হাওড়া জেলায়। সেখানে গিয়ে বর্ধমান থেকে গেছি আমরা একটা গাড়ি করে, আমি, বাবা, আমার পিসি, কাকা, পিসতুতো ভাই, বেশ প্রায় ১০ জনের একটা টিম। আমরা এখানে এখানে থাকি, এখানে আশেপাশে ৫টা বাড়ি, বাবাদের ভাই বোনেদেরই বাড়ি। তাদের ছেলে মেয়ে, নাতি-নাতনি সব থাকে। তো যাই হোক, তো আমরা ওখানে গেছি, বাবাও গেছেন। বাবার বয়স তখন ৮০ কাছাকাছি, কি একটু বেশি হবে। গিয়ে আমরা সকালে এই দুপুরে খাওয়া-দাওয়া হলো। দুপুরের পরে আমরা আ বে খেয়ে-দেয়ে দুপুরে খেয়ে সন্ধ্যে পর্যন্ত কি করব? চলো একটু ঘুরে আসি। দক্ষিণেশ্বর চলে গেলাম। সেখানে মন্দির দেখলাম। সব ঘুরে টুরে ফিরে এলাম বিকেলের দিকে। ফিরে এসে আমরা সবাই টায়ার্ড। সবাই তখন চা করতে লাগলো। চা খাবে। আ আগে আপনাদের চায়ের কথাটা বললাম যে চা খাওয়া আমি ছেড়ে দিলাম সেদিন থেকেই। এবং তো আমরা খাই না। আমি একদমই চা খাই না। এবার হঠাৎ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী খাই। যেমন এক জায়গায় অ্যা একটি ক্যাম্পে গেছিলাম। সেখানে খেতে দিয়েছে সকালে চা, বিস্কুট, পাউরুটি, ডিম সেদ্ধ। তো সেখানে আমি দেখলাম যে আমি পাউরুটিটা শুধু কি করে খাবো? তখন আমি চায়ে ডুবিয়ে পাউরুটিটা খেলাম। তো আমাকে চিনতো একজন, সে বলছে, "স্যার আপনি একটু আগে বললেন চা নেবেন না, খাবেন না, এখন খাচ্ছেন?" আমি, "না খাচ্ছি, ইচ্ছা হলো।" যাক। তো সেখানে গিয়ে বাবা বলছেন যে, "এই দেখ সবাই চা খাচ্ছে, তুই একটু খা, দেখ ভালো লাগবে।" আমি যে, "হ্যাঁ, আমি জানি ভালো লাগবে। একটু খা।" আমি যে, "না, আমি খাবো না।" কিছুক্ষণ পরে আমি আবার বাবার কাছে এলাম। বাবা এক জায়গায় বসেছিলেন, আমি ঘুরে এলাম। "চা খেলি না?" আমি যে, "না, খেলে পারতি কিন্তু, চাটা খুব ভালো বানিয়েছিল। খেয়ে বেশ আরাম হয়েছে।" আমি যে, "আমি না খেয়েও আমি খুব আরামে আছি।" আমি কি করলাম, পাশেই চলে গেলাম, একটা পুকুর আছে সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। চুপচাপ দাঁড়িয়ে একটু ডিপ ব্রিথিং করলাম। বেশ শরীর ফ্রেশ অনুভব হলো। রিল্যাক্স ভাবে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ, আমি চলে এলাম। ব্যাস আমার কাজ হয়ে গেল। কাজেই আমি যদি স্বনির্ভর হতে পারি, প্রকৃতির দেওয়া জিনিসকে কাজে লাগাতে পারি, তাহলে অনেকটা ভালো। এই না যে আমি যা বলছি সবাইকে সব করতে হবে। কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন জিনিসটা কি, মানে এক কথায় বলতে গেলে খুব মুশকিল। সেইজন্য আমি কয়েকটা আমার জীবনের উদাহরণ দিলাম। বাইরে কাউকে কোনো নিয়ম শেখাচ্ছি না। আমি ঘটনাগুলো বললাম। দেখুন, লাইফ মাই লাইফস্টাইল মাই চয়েস। আজকের আলোচনার একদম ১ম লাইনটা যেটা আছে, আমার লাইফস্টাইল কিন্তু একদম 100% আমার চয়েস। এখানে কারো কিচ্ছু করার নাই, কারো কিছু বলার নাই, কোনো কিছু চাপিয়ে দেওয়ার নাই। আমি স্টুডেন্ট, আমি পড়াশোনা করব না ফাঁকি মারবো, আমার চয়েস। আমি কতক্ষণ পড়বো, আমার চয়েস। ঠিক যখন আমি আস্তে, আস্তে বড় হলাম, আমি কোন লাইনে পড়াশোনা করব, আমার চয়েস। আমি অনেকের সঙ্গে আলোচনা করতে পারি। এবার যখন আরো বড় হয়ে গেলাম, কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে গেলে, আমার বয়স ২৫-৩০ বা তার উপরে হয়ে গেল, তখন কিন্তু আমার লাইফস্টাইল নিয়ে ভাবার প্রয়োজনটা বেড়ে গেল অনেক। আমাদের একজন শিক্ষার্থী মহিলা, অধ্যাপিকা ভদ্রমহিলা, তিনি বলছেন, "চন্দ্রবাবু, কালকে একটা ঘটনা আপনাকে বলি। আমার এক ভাগনা, মানে ভাইপো, কি বললেন? ভাইপো। সে অনেকদিন পরে এলো, এসে আমাকে প্রণাম করলো। করে খুব খুশি-ফিশি, জানো আমি এরকম চাকরি পেয়ে গেছি। বলে চাকরির সব বর্ণনা দিল, কেমন কি করতে হয়। খুব ভালো, তবে খাটনি খুব। সারাদিন থাকতে হয়, কম্পিউটারের কাজ। হ্যাঁ? আমি সব শুনলাম। তারপরে ও যা বলল তাতে আমি দেখলাম, বাহ! মাইনে-টাইনেও বেশ ভালো, সব মিলিয়ে। আমি বললাম, তাহলে তুই বেশ ভালো চাকরি পেয়েছিস। আজকালকার দিনে যখন চাকরি পাওয়া যায় না। খুব ভালো, খুব ভালো। মন দিয়ে চাকরি কর। ভালো করে কর। সব বললাম। বলার পর ও ছিল অনেকক্ষণ। আরো এটা ওটা কথা হলো। তখন আমি ওকে বললাম, "তোকে একটা কথা বলি বাবা, তোকে জানি না আর কেউ বলেছে কিনা এর আগে। কিছু ব্যায়াম, যোগব্যায়াম, আসন, প্রাণায়াম এসব করবি। নাহলে না, তুই এই যে আজকে যে খুশি আনন্দ নিয়ে আমার কাছে এসেছিস, কিছুদিন পরে দেখবি এই আনন্দগুলো তোর জীবনে নাই। এবং না থাকার কারণ হচ্ছে কি, তুই আস্তে, আস্তে অসুস্থ হয়ে পড়বি।" আমি এই কথাটা বললে তোর এখন মনে হবে, "পিসি কি বলছো? আমার ৩০ বছর বয়স, আমি কি অসুস্থ হবো? আমার প্রেশার নেই, সুগার নেই, কিছু নেই।" হ্যাঁ? তোর মনে হবে। এখন থেকে সতর্ক হ। এখন থেকে সতর্ক হও, তাহলে কি হবে? তুই রোগে পড়বি না। রোগে পড়ে গেলে তখন কিন্তু মানুষ সারেন্ডার করে দেয়। মানে উনি আমার ক্লাস করেছেন অনেকদিন। মানে আমি এই কথাগুলো বলি যে, আমরা রোগের কাছে যেভাবে সারেন্ডার করি আর কারো কাছে করি না।
মানে রোগ হলে পরে তখন সারেন্ডারটা করি চিকিৎসকের কাছে গিয়ে এবং রোগের কাছে। এবং আমরা যদি আগে থেকে সচেতন থাকি তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো ভদ্রমহিলা বলছেন, আমি তাকে বললাম, তবে জানেন খুব দুঃখের ব্যাপার যেটা, ও কিন্তু আমার কথাটা কোনো আমলই দিল না, শুনলই না। অফিসে ওসব নিয়ে এখন ভাবতে হবে না, সে আমার এখন বয়স হোক, রোগ আসুক তখন ভাবা যাবে। তো আমরা কেন এর জন্য অপেক্ষায় থাকবো? রোগ যখন আসবে ভাবা যাবে। আচ্ছা, এরকম কাউকে শুনেছেন কোনদিন যে চাকরি করে, ধরুন যে প্রতিষ্ঠানে চাকরি করছেন, প্রতিষ্ঠানের কোয়ার্টার আছে, কোয়ার্টারে থাকেন। ৬০ বছর পর্যন্ত নিশ্চিন্তে থাকা যাবে। ৬০ এর পরে কোথায় থাকবো সেই চিন্তা করছে না। এরকম একটা লোকও আপনি পাবেন না। হয় জায়গা কিনবে, না হয় বাড়ি কিনবে, না হয় ফ্ল্যাট কিনবে কিংবা বাড়ি ভাড়া নেবেন। আগে থেকে চিন্তাভাবনা শুরু হয়। আমার ছেলে-মেয়ে তাদের চাকরি, ব্যবসা, ভবিষ্যৎ নিয়ে কিন্তু একদম ওরা ছোট থেকেই আমি সমস্ত প্ল্যান করে যাচ্ছি, এই করব, ওই করব, সেই করব। কিন্তু সুস্থ থাকার জন্য কোনো প্ল্যানিং নাই। আমি সুস্থ থাকবো এর জন্য কোনো প্ল্যানিং নাই। লাইফস্টাইল মডিফিকেশন আমরা যতই আসন করি, প্রাণায়াম করি, করে যদি যত রকম অনিয়ম আছে সুন্দরভাবে করে যাই, তাহলে কিন্তু খুব মুশকিল। এই যে এখানে লিখেছি একটা পয়েন্ট আছে ৫ নম্বরে দেখুন, সুখের ছদ্মবেশে অসুখের হাতছানি। আমরা কিন্তু সবাই সুখে থাকতে চাই, কষ্টে কেউ থাকতে চাই না। কিন্তু সুখটাকে আমি এমন জায়গায় নিয়ে চলে যাচ্ছি যে সেটা অসুখের কারণ হয়ে যাচ্ছে। অসুখ মানে আমি অসুখী হয়ে যাচ্ছি। এবং তারপরে গিয়ে কি হচ্ছে? ওটা অসুখ ডিজিজ এ ট্রান্সফার হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে চলছে। আমার আপনার সবারই জীবন এইভাবে চলে। এই যে বললাম যে আমি সুস্থ থাকবো এর জন্য কোনো পরিকল্পনা নেই। এই যে কথাগুলো বলছি, একটু পরে আমরা আসন দেখব। আমরা তখন এগুলো নিয়ে চিন্তাভাবনা করব। কিন্তু আসনের বই ধরুন আজকাল বহু বাড়িতে আছে। যেমন শ্রীমদ ভগবদ্গীতা, আমাদের রামকৃষ্ণ দেবের উপর বই, স্বামী বিবেকানন্দের বই, সারদামণির বই সব বাড়িতেই আছে। কেউ পড়েন না, পড়ার সময় নাই। বা পড়লেও সেটা নিয়ে ভাবার সময় নাই। মনে সেটাকে স্থান দেওয়ার সময় নাই। আমি যে কথাগুলো বলছি, যাতে শরীর চর্চাকে আমরা একটা গুরুত্ব দিই, প্রাধান্য দিই, প্রায়োরিটি দিই, সেই জন্য এই কথাগুলো। আমাদের এই ব্যাপারগুলো কিন্তু খুব সচেতন থাকতে হবে। একটা ঘটনা বলি। এই নিয়ে একটা লেখা লিখলাম, একটা পত্রিকায় ছাপা হবে এটা। আ আ ঘটনাটাই বলছি আপনাদের। দেখুন এখানে মাই লাইফস্টাইল মাই চয়েস, এটা তো বললাম আমি নিজে ঠিক করব। লাইফস্টাইল মডিফিকেশন বা পুনর্বিন্যাস প্রয়োজন কেন? প্রয়োজন কেন? নাহলে আমি বিপদে চলে যাচ্ছি, অসুস্থতার দিকে যাচ্ছি। যোগাভ্যাসের দ্বারা আমরা পেতে পারি আরো এক সুন্দর জীবন। এই যে মডিফিকেশন করছি, মডিফিকেশনটা আমি করছি চেষ্টা করে, ইচ্ছা করে, প্ল্যান করে, চিকিৎসকের অ মানে কি বলবো পরামর্শে। কিন্তু কথা হচ্ছে যদি আমি যোগাভ্যাস করি, আমার ভেতর থেকে ডিসিপ্লিন এসে যাবে। আমাকে বাইরে থেকে ডিসিপ্লিন চাপাতে হবে না। যেটা বললাম যে দেশে যত আইন আছে যে এটা করলে অপরাধ, ওটা করলে অপরাধ, সেটা কাদের জন্য? অপরাধীদের জন্যে। যে লোকটা কখনো খুন করেনি, খুন করে না, খুনের চিন্তা মাথায় আসে না, তার জন্য কিন্তু এই আইনটা নয় যে খুন করলে তোমার ফাঁসি হতে পারে। তোমার আমাদের ইন্ডিয়ান পেনাল কোডের এত ধারায় তোমার এই জরিমানা হতে পারে। এত সিআরপিসিতে তুমি অভিযুক্ত হতে পারো। এগুলো তার জন্য নয়। কার জন্যে? না যে নিয়ম মানে না তার জন্যে। তাহলে আমাদের নিয়ম মানার প্রতি যত্নবান হতে হবে এবং যত্নবান হতে হবে চেষ্টা করে নয়। যখন আমি যোগাভ্যাস শুরু করব, আমি অটোমেটিক্যালি লাইনে চলে আসবো। ট্রেন আমার ডিরেল হবে না। ইন্সুরেন্স এজেন্ট আমার কাছে এসছেন। এটা বলছি আজ থেকে অনেক বছর আগের কথা। এসে একটা স্কিম বোঝালেন যে এরকম, এরকম পেনশন স্কিম। দাদা আপনার যখন ৬২ বছর বয়স হবে তারপরে আপনি মাসে, মাসে একটা মিনিমাম অ্যামাউন্ট এরকম হতে পারে একটা পেনশন পাবেন। আমি বলি, বেশ খুব ভালো কথা। তো বলে সব বোঝানোর পর তিনি বললেন যে, উম আমি তো পেনশনটা পাবো যে তার কি কন্ডিশন কেমন কি কিছু আরেকটু বলো। তো যে পেনশনটা আপনি মাসে, মাসে পাবেন এবং আপনার অবর্তমানে বৌদি পেয়ে যাবেন টোটাল টাকাটা। মানে ওই বছরে যে টাকা জমবে সেই টাকার টোটালটা আমার স্ত্রী পেয়ে যাবেন। আমি বলি, যাক বাহ! খুব ভালো। আচ্ছা, আমি বললাম যে, যদি স্ত্রী না নেয় টাকা? না দাদা নেবে না কেন? না নেওয়ার কিছু নেই। আমি তবু বলো তোমাদের নিশ্চয়ই নিয়মে কিছু আছে। তখন উনি বলছেন যে, যদি বৌদি না নেন
টাকাটা, তাহলে আপনার পেনশনটা একটু বাড়বে। মানে আপনি পেনশন যা পাবেন, কথা তো বলছি, যদি 3,000 মাসে পান তো সেটা বেড়ে হয়তো 4,000 মতো হয়ে যাবে। বাহ, খুব ভালো, আমি তাহলে এটাই নেব, যেটা বেশি পেনশন পাওয়া যাবে সেটাই নেব। যে দাদা আপনি সেটা কেন করবেন? এজেন্ট বলছে, সবাই তো ওইটাই করে যে আপনার অবর্তমানে যেন বৌদি পেয়ে যায়, সেটাই তো ভালো, সেটা তো সুবিধে। আমি যে না, অসুবিধা নেই, আমি ওইটাই নেব, যেটাতে আমি পাবো, আমার অবর্তমানে কেউ পাওয়ার দরকার নেই। শোনো একটা কথা বলি, আমি না 100 বছর বাঁচবো, বুঝলে? কাজে সেই সময় তারপরে আমার স্ত্রী চিন্তা ভাবনা, আমার ছেলে নাতি ওরা করে নেবে, আর আমিও ব্যবস্থা করে যাব। অবাক হয়ে থাকি, দাদা আপনি কি করে বললেন 100 বছর বাঁচবেন? জন্ম মৃত্যু কেউ তো বলতে পারে না, আপনি এরকম ভবিষ্যৎবাণী কি করে করলেন? না, আমি ভবিষ্যৎবাণী করিনি। না, আপনি এইমাত্র বললেন আমি 100 বছর বাঁচবো, কখনো কেউ বলতে পারে? যে কোনো সময় মানুষ মরে যেতে পারে। আমি যে হ্যাঁ, মরে যেতে পারে। আমি যেটা বললাম এটা আমার প্ল্যানিং, পরিকল্পনা। যেমন কেউ যদি প্ল্যান করে আমি এত সালের মধ্যে কোটিপতি হব, এটা ভবিষ্যৎবাণী নয়, প্ল্যানিং। কিংবা আমার একটা ব্যবসা আছে, আমি আরো 5টা ব্যবসা চালু করব, দিস ইজ প্ল্যানিং। হ্যাঁ, এই যেমন তুমি একটু আগে বলছিলে, মানে ভদ্রলোক আমার চেয়ে বয়সে ছোট, ভাইয়ের মতো, আমি তোকে বললাম, তুমি একটু আগে বলছিলে যেমন আমি মেয়েকে এটা পড়াচ্ছি, ওটা পড়াচ্ছি, এরপরে এই করব, সেই করব, নানা রকম প্ল্যান তোমার। তো এগুলো তো ভবিষ্যৎবাণী নয়, এগুলো প্ল্যানিং। সেরকমই ঠিক, আমার এটা প্ল্যানিং যে আমি 100 বছর বাঁচবো, 100 বছর আমি থাকবো, এটা আমার প্ল্যানিং। কি করে বললেন 100 বছর থাকবেন, কিভাবে থাকবেন? তো তাকে আমি নানা কথা বললাম যে দেখো এই আমি যদি শরীর স্বাস্থ্য খারাপ হয় এরকম কিছু না করি, তাহলে তো আমি থাকতে পারবো, আশা করা যায়। তো শুনে বললো বেশ ঠিক আছে, তাই হবে। আর কোনো যুক্তি তর্কে গেলেন না উনি। এবার আমার 62 বছর হয়ে গেল, হওয়ার পর আমি উনাকে ফোন করলাম যে এবার তো অপশন দেওয়ার সময়, যে আমি কোনটা নেব। ফোনে উনার স্ত্রী ধরলেন, আর নাম করে বললাম যে অমুক আছে, এই নেই, বুঝতে পারলেন, অমুক নেই। না দাদা, ও তো নেই। আমি যে কখন আসবে? দাদা ও তো আর আসবে না। আমি যে কেন গো, কোথায় গেল? ও মারা গেছে, আপনি শোনেননি? আমি যে না, গত মাসে তো চলে গেল। যাক, আমি 2 কথা বলার পর ফোন ছেড়ে দিলাম। তো উনি আমাকে পেনশন বোঝাচ্ছেন, আমাকে বোঝাচ্ছেন যে আমার পরে আমার স্ত্রী পাবে, এত কিছু পরিকল্পনা করছেন। কিন্তু আমি যখন 100 বছরের স্কিম দিলাম, উনার পেনশন স্কিম আমি বুঝে গেলাম। কিন্তু আমার 100 ইয়ার্স স্কিমের উনি কোনো লাইন শুনলেন না, মনে রাখলেন না। ওকে আমি আগেও বলেছিলাম যে তুমি তোমার জীবনে এত টেনশন ভালো না, কমাও। তুমি খুব বেশি পরিশ্রম করছো, করো না। ওনার 2 ছেলে মেয়ে আমার কাছে শিখতো যোগব্যায়াম। কাজেই দেখা হতো রোজই। রোজ মানে ক্লাসে যেদিন আসতো। না দাদা, আমাদের এই লাইনটা এরকম, এরকম থাকবেই। তো অকালে চলে গেল। দেখুন, আমরা কিন্তু কেউ জানি না কে অকালে চলে যাবে। কিন্তু আমাদের চেষ্টা করে যেতে হবে যাতে আমরা স্ত্রী, পুত্র, সংসার নিয়ে সুখে থাকতে পারি। এবং এই যে সুখে থাকতে পারি কথাটা বললাম, আমি যদি আপনাদের বলি, একটা লাইন বলছি, একটু মন দিয়ে শুনবেন। লাইনটা শুনে ১ম এ একটু গোলমাল লাগবে। আমি পরে এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। এই পৃথিবীটা সুন্দর। এই পৃথিবীটা সুন্দর কারণ আমি এখানে আছি বলে। এই পৃথিবীটা সুন্দর, আমি এখানে আছি বলে। এবার এটা লাইনটা শুনলে মনে হচ্ছে না যে যন্ত্র আছে বলে পৃথিবীটা সুন্দর? নাহলে কি পৃথিবীটা অসুন্দর হতো? না, আপনারা সবাই মনে, মনে বলুন, এই পৃথিবীটা সুন্দর কারণ আমি এখানে আছি বলে। আপনারা প্রত্যেকেই বলুন যে আমি আছি বলে। কেন আমি আছি বলে সুন্দর? আমি না থাকলে জানতাম কিভাবে পৃথিবীটা সুন্দর? আমি জানতাম কি করে পৃথিবীটা সুন্দর? যে মানুষ আসেনি পৃথিবীতে, জন্ম নেয়নি, সে জানে পৃথিবীটা সুন্দর না খারাপ, কেমন কি? তাহলে এবার এই পৃথিবীকে যদি আমি আরো সুন্দর করতে চাই, বেটার করতে চাই, যেটা আমাদের আমাদের এই যে ওয়ার্কশপের মূল জায়গা, যোগা ফর বেটার লাইফ, বেটার লাইফ। আমি যদি আমার জীবনকে আরো বেটার করতে পারি, তাহলে পৃথিবীটা আমার চোখে বেটার হয়ে যাবে। যে মানুষটা খেতে পায় না, কষ্টে আছে, তার চোখে কবি সুকান্ত বাসায় এই পৃথিবী গদ্যময়। হুম, সেখানে কোনো কবিতা নাই, গোটাটাই গদ্য। খুব কষ্ট। যে মানুষটা ভালো জায়গায় আছে, তার যার থাকা, খাওয়া, শোয়া-বসার কোনো অভাব নাই, তার কাছে পৃথিবীটা আরো সুন্দর। কেননা সে নিজে সুন্দর। এবং যিনি আরো সুন্দর, তার কাছে পৃথিবীটা আরো সুন্দর।
সাধারণভাবে এটা হওয়ার কথা। তো আমরা লাইফস্টাইল মডিফিকেশন মানে আমি কখন ঘুম থেকে উঠছি, কখন শুতে যাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি, কটার সময় খাচ্ছি, এই জাতীয় সবকিছু একটা ডিসিপ্লিনের মধ্যে আছে কিনা। এই যে ডিসিপ্লিনটা যেটা আমি শুরুতেই বলছিলাম যে আমার জন্য কোনোটাই নিয়ম নয়। কারণ আমি বরাবর যেমন ১২টার মধ্যে খেয়ে নিই দুপুরের খাবার। যখন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলাম কর্মসূত্রে দীর্ঘদিন, সেখানে আমি অফিস টাইমে ১০টা ১০:৩০টার মধ্যে বেরিয়ে যেতাম, তার মধ্যে খেয়ে এখন ১২টার মধ্যে খেয়ে নিই। ১১টা ১১:৩০ খাওয়ার সময়। ব্যাস আমি ঠিক আছি, ভালো আছি। আমি কথাটা বলছি কেন? না এইটা হচ্ছে ঠিক, এটাই করা উচিত। কিন্তু মাঝে মধ্যে অনিয়ম হয়ে যায়। খাওয়ার কথা যখন এলো আমি একটা ঘটনা বলি আপনাদের। মানে আমরা যখন খাওয়ার ব্যাপারে অনিয়ম করি, আমি আমার প্রিয় ভাইয়ের কথা বললাম যে ইন্সুরেন্স এজেন্ট, সে চলে গেল খুবই দুঃখজনক। পরে গেছিলাম, দেখা করেছিলাম। তো সে আমার কথা শোনেনি, মানেনি। তার ছেলেমেয়ের সুস্থতার জন্য নিয়ে আসছে আমার কাছে। কিন্তু ছেলেমেয়েকে সুস্থ রাখার জন্য যে তাকে সুস্থ থাকা দরকার, এটা তিনি ভাবলেন না। একটু দোকানে আমি যেতাম, ইলেকট্রনিক্স নানা গুডস এটা ওটার ব্যাপারে প্রায় যেতে হতো। বিভিন্ন সময় আমাদের একটা ইনভার্টার আছে বা আরো অন্যান্য ব্যাপারে। তো একদিন দেখছি ভদ্রলোক ফোনে কথা বলছেন। আমি কথাগুলো বলছি, উনি যেভাবে কথা বলছেন আপনারা বুঝতে পারবেন কার সঙ্গে কথা হচ্ছে, কি বলছেন। হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি, বুঝেছি। বোঝাতে হবে না আমাকে। যাবো, যাবো, ঠিক সময়ে যাবো। তখন ২টা ২.৫ বাজে। হ্যাঁ, খিদেটা তো আমার। খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে। তোমাকে মনে করাতে হবে না, বোঝাতে হবে না। আমি ঠিক সময়ে যাবো। ব্যবসাটা তো দেখতে হবে নাকি? ব্যবসাটা বন্ধ করে তো শুধু খেলে হবে না। আমি যাবো। নামিয়ে দিলেন। আমি বললাম, "কি বৌদি ফোন করেছিলেন?" হ্যাঁ, বেশ গেল। আরো কয়েকদিন গেছি, মানে এরকম দেখেছি যে এই জাতীয় কথা হয়তো ঘটনাচক্রে ঠিক আমি ওই সময় পৌঁছেছি। মানে স্ত্রী ডাকছেন, "খাবে এসো, এত বেলা করো না, দেরি করো না।" উনি কিন্তু যাচ্ছেন না। কেন না ব্যবসা আগে। মাঝে অনেকদিন যাওয়া হয়নি। পরে গেছি দোকানে, গিয়ে দেখছি এক ভদ্রমহিলা বসে আছেন। তো দেখেই বুঝলাম উনার স্ত্রী হবেন সম্ভবত এবং বৈধব্য বেশ। আমি যে দাদা যিনি বসতেন মারা গেছেন। আমি কি হয়েছিল? আলসার। মানে দেখুন কত সুন্দরভাবে নিজের আয়ুকে উনি ক্ষয় করালেন। তো আমাদের মধ্যে কেন এই চেতনা আসে না? আপনি যদি দেখেন যেকোনো নার্সিং হোম হাসপাতাল আজকাল কত বেড়ে গেছে। বিরাট সংখ্যায় বাড়ছে এবং বাড়ছে খালি না, প্রত্যেকটা ভিড়। আপনি দেখবেন ডাক্তারবাবুদের চেম্বারে মানে জায়গা নাই। আমাদের বর্ধমান শহরের কথা বলছি, অন্যান্য জায়গাতেও এটা হচ্ছে। একেকটা নার্সিংহোম মানে বিরাট, বিরাট প্রতিষ্ঠান। মানে একটা ঘর খালি কয়েকটা বেড, দোতলা বিল্ডিং এরকম নয়। ৪-৫ তলা ৬ তলা বিল্ডিং। সেখানে বিশাল চত্বর, মানে যেখানে এনকোয়ারি কাউন্টার, লোকজন বসার জায়গা, বিশাল হলঘর, সুন্দর বসার জায়গা, এসি। মানে এটা একটা ভালো ইন্ডাস্ট্রি, ট্রিটমেন্ট ইন্ডাস্ট্রি। এবং এখানে আমরা কিন্তু সবাই এখানে টাকা দেওয়ার জন্য রেডি হয়ে আছি, প্রস্তুত হয়ে আছি। কিন্তু যাতে ওখানে খরচা করতে না হয়, লাইফটা এনজয় করতে পারি, সুস্থ থাকতে পারি, তার জন্য আমার সময় থাকতে কিছুতেই কিছু করব না। কিছুতেই করব না। মানে এরকম ঘটনা বলতে গেলে অনেক আছে। এই যে ভদ্রমহিলার কথা এইমাত্র বললাম, আমার বীমা এজেন্ট ভাইয়ের কথা বললাম। আরো একজনের কথা বলি। এই ঘটনাগুলো বলছি আপনারা নিজেরা নিজেদের দেখবেন, ভাববেন, চর্চা করবেন যে আমি এগুলো কি করছি? কারণ একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তখন কিন্তু তার বাড়ির লোক টাকার দিকে তাকায় না। মানুষটাকে যে করে হোক ফিরিয়ে আনতে হবে। তার জন্য যত টাকা লাগে। কিন্তু যাতে নার্সিং হোম হাসপাতালে যেতে না হয় তার জন্য যত টাকা লাগে, তত করতে রাজি না। এক ভদ্রমহিলা আসতেন, মানে ভারী অদ্ভুত অসুখ। মানে উনি বলছেন বর্ধমান থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে থাকতেন। আমার না মাঝে মধ্যে খুব কান্না পায়। আপনাদের একটু বলি এই ভদ্রমহিলার মানসিক অসুবিধা, মানে এই যে ওয়েবিনারটা হচ্ছে আমার এরপরে কোনো এক সময় কোথাও এই মন নিয়েও একটা এরকম আলোচনা করার ইচ্ছা আছে। যাক সেটা পরে দেখা যাবে। তো ভদ্রমহিলা বলছে আমার কান্না পায়। অথচ উনার কিন্তু জীবনে কোনো কষ্ট নাই। না কোনো শ্বশুর-শাশুড়ি অত্যাচার, বাড়িতে কোনো অভাব, না খাওয়া-দাওয়া, না কিছু, বা কেউ কোনো কথা শোনায় বা সময় পায় না, কোনো কিছু নাই। আমি বসে, বসে হাউ, হাউ করে কাঁদি। হ্যাঁ? ওই সময়টা আমার খুব কষ্ট হয়। তারপর আবার আস্তে, আস্তে ঠিক হয়ে যায় সব। তো আমি উনার সঙ্গে প্রায়ই কথা বলতাম, গল্প করতাম। এসব করতে, করতে উনি সুস্থ হয়ে গেলেন একসময়। তো যাই হোক, উনি আমাদের এখানে ছিলেন, অনেকদিন ছিলেন। আমাদের এখানে ক্লাস করেছিলেন প্রায় বছর ২।
তো ওনার স্বামী ওনাকে নিয়ে আসতেন, পৌঁছে দিয়ে চলে যেতেন, আবার এসে নিয়ে যেতেন। তো স্বামী ভদ্রলোক একদিন বলছেন, আমার না কোমরে খুব ব্যথা, বুঝলেন, এটা ওটা সেটা নানা রকম, আপনাদের ব্যায়ামে কিছু আছে? যে থাকবে না কেন, মানে আমি এটা বলি যে হাড়গোড় ভেঙে গেল, আগুনে পুড়ে গেল, ওই জাতীয় কিছু ছাড়া মানুষের শরীরে মনে যা যা হয় সবকিছুর ক্ষেত্রে যোগের কিছু না কিছু করার আছে। আমি এটা বলছি না যে যোগে সারিয়ে দেয়, কিন্তু যোগের মাধ্যমে কিছু না কিছু করার আছে, তাকে একটা ইমপ্রুভ জায়গায়, বেটার জায়গায় পৌঁছে দেওয়ার সুযোগ আছে। আপনি স্ত্রীকে দিয়ে পরদিন থেকে আপনি ব্যায়াম করবেন এখানে। চলে যাবেন না। না, আমার সময় কোথায়? আমি এ করতে পারব না। ঠিক আছে, এভাবে দিন চলছে। হঠাৎ করে উনারা আসা বন্ধ করে দিলেন। প্রায় ২-৩ মাস এলেন না। তারপরে যখন এলেন আমি বললাম, "কি আপনি কেমন আছেন?" আমি ভাবলাম যে ভদ্রমহিলার কিছু বাড়াবাড়ি হয়েছিল কিছু। হ্যাঁ, বলছে, "হ্যাঁ, এমনি ভালোই আছি। ওর তো ভীষণ খারাপ অবস্থা হয়েছিল। হ্যাঁ, ও তো সেই আমরা নিয়ে গেলাম দক্ষিণ ভারতে ট্রিটমেন্টের জন্যে। অনেক খরচা হয়ে গেল। যা শুনলাম কথাবার্তা ৳২-৩ লাখ টাকা সরাসরি খরচা হয়েছে। এবং উনি ব্যবসায় যে ব্যস্ততা, ব্যবসা না থাকার জন্য আরো কয়েক লক্ষ টাকা খরচা হয়েছে। মানে সব লস হয়েছে। লাখ ৫ টাকা লস হয়েছে, অথচ উনি কিছুতেই ব্যায়াম করলেন না। আমি যখন উনাকে বললাম, "দেখুন, আপনি এত বড় আর্থিক ক্ষতির স্বীকার করলেন। যদি একটু ব্যায়াম করতেন হয়তো আপনার কিছুটা সময় যেত। সামান্য কিছু অর্থ যেত, যেটা এর তুলনায় কিছুই না। হ্যাঁ, আপনি সুস্থ থাকতেন, ভালো হতো। এখন আপনার কতগুলো টাকা গচ্চা গেল।" "না, শরীর খারাপ হলে, অসুস্থ হলে এ তো করতেই হবে স্যার। আপনি যতই বলুন শরীর খারাপের জন্য তো করতে।" কি সুন্দর মেন্টাল সেটআপ! যেটা বলা হয় যে আমাদের সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে আমাদের প্রধান চালিকা শক্তি। আমার কসাস মাইন্ড, বা যেটা আমি জাগ্রত অবস্থায় যে মন, তার থেকেও আমার সাবকনশিয়াস অবচেতন মাইন্ড, সেই অবচেতন মনে বসে আছে যে তোমার সময় নাই। দরকার হলে তুমি অসুস্থতার জন্য যত খুশি খরচা করো। সাবকনশিয়াস মাইন্ডে আমরা এগুলো সব বসিয়ে রেখে দিয়েছি। সেখানটাতে পুরো ঝেড়ে ফেলে পরিষ্কার করতে হবে। এবং এই যে পরিষ্কার করতে হবে কথাটা বলছি, মানে আমাদের এখানে আরেকটা সুন্দর কথা আমি আপনাদের বলি। এই যে স্ট্রেস ও টেনশন থেকে দৃঢ়তার সাথে দূরে থাকতে হবে। এই যে লাইনটা দিয়েছি, স্ট্রেস, টেনশন আমাদের জীবনে এত সুন্দরভাবে জড়িয়ে গেছে। আমরা এটাকে একদম আপন করে নিয়েছি। আপন করে নিয়েছি কথাটাতে আপনাদের আপত্তি থাকবে। যে স্ট্রেস, টেনশনকে কেউ কখনো আপত্তি করে নাকি? এটা পরিবেশ পরিস্থিতিতে হয়, আপনা আপনি হয়। কিন্তু হয় না, হবে না যদি আমি সচেতন হই সময় মতো। আমাদের এক ছাত্র বলছে আমাকে, "স্যার", মানে আমাদের ক্লাসের শুরুতেই ও দেখলাম খুব মনমরা ভাব নিয়ে প্রশ্ন করলো, "স্যার, একটা কথা বলছি স্যার আপনাকে।" আমি, "বলো।" "স্যার, টেনশন না করা কি অপরাধ?" আমি, "যা বাবা, তুমি কি প্রশ্ন করছো? টেনশন না করা অপরাধ হবে কেন?" "কিন্তু স্যার, আমাকে কালকে স্যার যা বললেন তাতে আমার সেরকমই মনে হলো।" আমি, "স্যার কি বললেন?" "স্যার, আমাদের পরীক্ষা সামনে, সামনের সপ্তাহ থেকে। সব বন্ধুরা আমরা ক্লাসের প্রাইভেট কোচিং যেখানে পড়ে, তারপরে নিজেদের মধ্যে গল্প করছি। স্যার হঠাৎ করে বলছেন, 'আরে এই শোন, তোকে আমি দেখছি তুই কোনো কথা বলছিস না। পরীক্ষার সামনে তোর কোনো টেনশন হয় না? হ্যাঁ? দিব্যি রিল্যাক্স আছিস, আসছিস, পড়ছিস, যাচ্ছিস, চলে যাচ্ছিস।' বলে না স্যার, আপনি বিশ্বাস করবেন না, বন্ধুদের সামনে স্যার আমাকে অনেক বাজে কথা বলে গেলেন। আমি টেনশন কেন করি না? হ্যাঁ? তো স্যার, টেনশন না করলে সেটা কি খুব আ মানে খারাপ, অপরাধ? আরে না, অপরাধ কিচ্ছু না। তুমি ভালো করে পড়ো, পরীক্ষা দাও, পাস করো, করে স্যারকে দেখিয়ে দাও যে আমি টেনশন না করেও পড়েছি। তো আমরা কিন্তু টেনশন হয়, ডাক্তারবাবুরাও বলেন, সাইকোলজিস্টরাও বলেন, টেনশন একটু থাকবেই। থাকবে না, 1% ও থাকবে না, একদম থাকবে না। যদি আমি সময় মতো সচেতন থাকি। একটা কথা আছে, আর্জেন্ট এমার্জেন্সি। কাজ, আমরা যে কাজ করি বিভিন্ন কাজ, আর্জেন্ট এমার্জেন্সি। আর্জেন্ট মানে হচ্ছে কাজটা জরুরি। সেটা আজকে করলে হবে, কাল করলেও, পরশু করলে হবে। কোন একটা সরকারি অফিসে কিছু কাজ আছে, এটা কিন্তু জরুরি কাজ। এটা করতে হবে, না করলে হবে না। আমরা কি করি, ওই কাজটা জানতে চাই লাস্ট ডেট কবে। এবার আমি লাস্ট ডেটে গেলাম। তখন হয়ে গেল জিনিসটা একদম এমার্জেন্সি। এমার্জেন্সি যখন হয়ে গেল আমি টেনসড হয়ে গেলাম। এই বাপরে, এত লম্বা লাইন। কি করি, কি হবে? আজ না করলে হবে না। আমার সারাটা দিন চলে যাবে। সময় মতো সচেতন থেকে আমি যদি আগে যেতাম, ওটা তো আর্জেন্ট। আমি যদি আগে করে নিই, তাহলে এমার্জেন্সি সিচুয়েশন টা হতো না। কিন্তু আমরা এগুলো করি না বা করতে পারি না। নানা কাজের চাপই হয় না। তো টেনশন নিয়ে আমি বললাম, টেনশন থেকে দূরে থাকতে হবে। দূরে থাকার জন্য আলাদা কিচ্ছু করতে হবে না। আপনি যেকোনো কাজ সময়ে করুন। আর আরেকটা কথা হচ্ছে, এখানে লেখা নেই, আমি ওটা লিখবো ভেবেছিলাম, অনেক কথা হয়ে যাচ্ছে।
নেগেটিভ পজিটিভিটি, এটা কিন্তু আমাদের জানা খুব দরকার। এরপরে আমরা প্রাণায়াম নিয়ে কিছু বলবো আমি, তারপরে আজকে ব্যায়াম প্রদর্শন হবে। নেগেটিভ পজিটিভিটি কথাটা কিরকম? আমরা নেগেটিভিটি জানি মানে হচ্ছে নেতিবাচক মনোভাব, না বাচক বা নঙর্থক, যেটাতে ক্ষতি হয়, ভালো না, নেগেটিভ। আর আরেকটা হচ্ছে পজিটিভ, মানে যেটা ভালো, ইতিবাচক, যেটা করা দরকার, যেটা করলে আমরা সবাই ভালো থাকবো সবাই মিলে, সেগুলো হচ্ছে পজিটিভ। এবার নেগেটিভ পজিটিভিটিটা কিরকম হলো? একজন সিগারেট খাচ্ছেন, ধূমপান করছেন। ধূমপানটা যখন করছেন, ওটা যে নেগেটিভ কাজ তিনিও জানেন, আমিও জানি, চারপাশের সবাই জানে। কিন্তু ওর কাছে সেই মুহূর্তে ওটা একটা পজিটিভ কাজ। কারণ সিগারেটটা খেলে আমার ব্রেইনটা খুলবে। আমি একটু এনার্জি পাবো। দ্যাট ইজ নেগেটিভ পজিটিভিটি। ও কিন্তু একটা পজিটিভ চিন্তা থেকে সিগারেটটা খাচ্ছে। নেগেটিভ চিন্তা থেকে নয় কিন্তু। আমি একটা উদাহরণ দিলাম। এরকম বহু কাজ আমরা করি যেটা আসলে নেগেটিভ, কিন্তু আমি আমার চিন্তা ভাবনা স্টাইলের দ্বারা, মানে আমার এই যে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, মনের উপর সঠিক নিয়ন্ত্রণ না থাকার জন্য আমি সেটাকে পজিটিভ বলে ভাবছি এবং খুব সুন্দরভাবে নিয়মিত করে যাচ্ছি, কিন্তু কাজটা নেগেটিভ। যেমন ধরুন, বাইরের খাবার খাওয়া ছিল, অনেকেই পছন্দ করেন। হ্যাঁ, বাইরের খাবার অর্ডার দিয়ে দিলাম, চলে এলো, বাড়িতে পৌঁছে দিল, কিচ্ছু অসুবিধা নেই। বসলাম, আরাম করে প্যাকেট খুললাম, খেয়ে নিলাম। কিন্তু ওই খাবারটা খারাপ জানি, কিন্তু আমার খেতে ভালো লাগছে। বাড়িতে রান্নার ঝামেলা করতে হচ্ছে না, কত সময় বেঁচে যাচ্ছে। ওই সময়টা বাঁচিয়ে আমি কি করছি সেটা জানি না। সে সময়টা হয়তো আমি মোবাইলে, টিভিতে বা গল্প করে বা আড্ডা মেরে নষ্ট করছি, কিন্তু আমি জানছি আমার সময় বেঁচে যাচ্ছে, কিন্তু আসলে শরীরে ক্ষতি হচ্ছে। নেগেটিভ পজিটিভিটি, এটা কিন্তু আপনাদের আমি ছোট্ট উদাহরণ দিলাম দুটো। একটু যদি আমরা সচেতন থাকি, অনেক ভালো হয়। দেখুন, আজ আমি যেগুলো মেনলি লাইফস্টাইলকে বেস করে কথাগুলো বললাম। হ্যাঁ, এখানে আরেকটা কথা যেটা আমি শুরুতেও বলেছিলাম, এই যে চেঞ্জ গুলো, মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাওয়া, বা আমি লাইফস্টাইলকে মডিফাই করে জিনিসটাকে আরো পজিটিভ, হেলদি লাইফস্টাইল, এটা হচ্ছে আনহেলদি লাইফস্টাইল আর এটা হচ্ছে হেলদি লাইফস্টাইল। আমি যে হেলদি লাইফস্টাইলের দিকে যাব, এটা কিন্তু দেশের আইন আমাকে নিয়ে যেতে পারবে না, বা পারিবারিক কোনো আইন নেই, কোথাও নেই। কিন্তু যখন আমি যোগাভ্যাস শুরু করব, শরীর নিয়ে চর্চা করব, মেডিটেশন করব, প্রাণায়াম করব, আমার ভেতরে অনেক চেঞ্জ আপনা আপনি এসে যাবে। আমি নিজে অবাক হয়ে যাব যে আমার আগে এরকম হতো, এরকম করতাম, আজকাল কিন্তু করি না, না করে অনেক ভালো আছি। এরকম বহু ঘটনা আছে। এবার দেখুন, আমি সুখের ছদ্মবেশে অসুখের হাতছানি, এগুলো তো আমি অনেক কথা, অনেক উদাহরণ বললাম। এই জিনিসগুলো হচ্ছে আমি সুখের টানে যাচ্ছি, যেটাকে নেগেটিভ পজিটিভিটি এইমাত্র বললাম, কিন্তু আসলে সেটা কিন্তু আমার অসুখ। অসুখ বলতে এখানে দুঃখ কষ্টের হাত ছানি আমাকে ডাকছে। প্রাণায়াম মনের অন্ধকার দূর করে। আজ আমাদের দেবরাজ ব্যায়াম দেখাবো একটু পরে। দেবরাজ, তুমি রেডি থেকো, তোমাকে মোটামুটি মিনিট 10 পরে আমি ডাকবো। প্রাণায়াম মনের অন্ধকার দূর করে। এই যে এতক্ষণ আমি লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপারে নানাভাবে অনেক কথা বলে গেলাম। হ্যাঁ দেবরাজ, ঠিক আছে, তোমাকে আমি একটু পরে ডাকবো। আমাদের মনে অন্ধকার জমছে, অন্ধকার হয়ে গিয়ে, দেখুন আমি কথাটা যেমন ময়লা জমছে বলা হয়, আমি অন্ধকার জমছে বললাম। আমরা অন্ধকার জমছে বলি না, অন্ধকার হয়ে গেছে বা অন্ধকার আছে। মনে অন্ধকার জমছে, সেই অন্ধকারকে দূর করতে হবে। আমাদের শরীর গঠন হবে, শরীর ঠিক থাকবে আসন করলে, মনও ঠিক থাকবে। আর আমাদের যোগ শাস্ত্রের প্রাণায়াম সম্বন্ধে যেগুলো বলা আছে, যে প্রাণায়াম হচ্ছে একটা খুব সুন্দর উপাসনা, সুন্দর সাধনা, যেটাতে আমরা বহু দিক দিয়ে লাভ পেতে পারি। আমাদের পাতঞ্জল যোগ দর্শনের ২য় অধ্যায়ে, যদি কারো কাছে বই থাকে হাতে নিয়ে একটু দেখুন। ২য় অধ্যায় আমার যত মনে হচ্ছে ৫২ নম্বরে, ৫১ কি ৫২, সেখানে আছে। দাঁড়ান, নম্বরটা আমি বলে দিই, কারো বই থাকলে বইটা বললাম যখন। ২য় অধ্যায় ২/, হ্যাঁ ৫২, ঠিকই বলেছি। ২/৫২তে যে সূত্রটা আছে, সেখানে বলা হচ্ছে মানে প্রাণায়াম করার পর কি হয়, প্রাণায়াম ফল। বলা হচ্ছে ততঃ চিয়তে প্রকাশা বরণম। ততঃ মানে তখন, সেই সময়, কখন না, প্রাণায়াম করার পরে, যখন তুমি প্রাণায়াম করেছো, একদিন করে নয়, নিয়মিত অভ্যাস করার পরে, ক্ষীয়তে মানে ক্ষয় পেয়ে যায়, ক্ষয় প্রাপ্ত হয়। কে? প্রকাশ আবরণম,
প্রকাশ মানে লাইট, ফোকাস। প্রকাশ, আবরণ, আবরণ মানে ঢাকা, একটা আড়াল। প্রকাশের ক্ষেত্রে যে আবরণ বা ঢাকা আছে সেইটা ক্ষয় প্রাপ্ত হয় বা তুমি আবরণ মুক্ত হয়ে যাও। কতটা উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। সকালবেলা উঠে শিশু বলছে, বাচ্চা বলছে, মা মা আজকে সূর্য ওঠেনি কেন? তখন বেলা 12টা বাজে, সূর্য অনেকক্ষণ আগেই উঠেছে, কিন্তু শিশু বলছে সূর্য ওঠেনি কারণ আকাশ মেঘে ঢাকা, কাজে ওর কাছে সূর্য ওঠেনি। আমরা জানি মেঘে ঢাকা আছে, তার মানে সূর্য এত প্রতাপশালী, এত বড় একটা শক্তি, তাকেও মেঘে আড়াল করে দিচ্ছে, সে তার আলো পৃথিবীতে পৌঁছতে পারছে না। তাহলে আমরা একটা সামান্য মানুষ, সামান্য প্রাণী, আমাদের মাঝে, আমাদের মনের মাঝে এরকম যদি মেঘের আবরণ, মেঘের পর্দা পড়ে যায়, তো আমরা তো অনেক কিছু দেখতে পাবো না, ঠিক মতো বুঝতে পারবো না। প্রাণায়াম কি করে? আমাদের মনের ওই আবরণটাকে খইয়ে দেয়। খইয়ে দিলে কি হবে? আমি পরিষ্কার সব দেখতে পাবো, স্বচ্ছ দেখতে পাবো। যেমন আমরা মাঝে মধ্যে চশমা খুলে কাঁচটাকে ঘষে পরিষ্কার করি, হ্যাঁ এবার ঠিক দেখা যাচ্ছে। কিংবা অনেকক্ষণ কোনো রঙিন চশমা পরেছিলাম, সেটা খুললাম, খোলার পর আমি সব পরিষ্কার সুন্দর দেখছি। তো এই যে প্রাণায়াম, তথাৎ ক্রিয়াতে প্রকাশা বর্ণাম, মানে সেই সময় কি হয়, এটা মানে আমার লেখা বইতে এখানে একটা সুন্দর ছবিও আমি দিয়েছি, যে সূর্যের আলো, সূর্য প্রকাশিত হচ্ছে, সূর্যের আলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এইভাবে একটা ছবি আছে। স্বমহিমায় প্রকাশিত, তলায় একটা কথা লেখা আছে, সূর্য স্বমহিমায় প্রকাশিত, মানে যখনই মেঘ কেটে গেল, সূর্য স্বমহিমায় এলো, আমিও স্বমহিমায় আসবো যখন আমার মনের মেঘ, মনের অন্ধকার কেটে যাবে। এবং কাটবে কি হবে না? প্রাণায়াম অভ্যাসের দ্বারা। আজ আমরা প্রাণায়াম অভ্যাস করবো ক্লাসের শেষ দিকে। আপনারা অনেকেই করেন, তবু আজকে করব। প্রথম দিনের ক্লাসে আমি প্রাণায়াম নিয়ে বিশেষ একটা অভ্যাস আপনাদের করিয়েছিলাম, সেটা আবার আজকে আপনাদের মনে করিয়ে দেবো, বুঝিয়ে দেবো। প্রাণায়াম সম্বন্ধে এই যে কথা বললাম যে মনের আবরণ ক্ষয়প্রাপ্ত হয়, দেখুন এটা এটা মহর্ষি পতঞ্জলি বলে গেছেন আজ থেকে প্রায় 2300 বছর আগে। কিন্তু আমাদের সাময়িক কালে যদি দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও কিন্তু এই কথাটাই একটু অন্যভাবে তার গানের মধ্যে দিয়ে বলেছেন। হ্যাঁ, তিনি তার গানের মধ্যে দিয়ে যেটা বলেছেন, মানে এটাও কিন্তু আমাদের এই এই কথার সঙ্গে খুব মেলে। আমরা যদি একটু ভেবে দেখি যে আমাদের যার যে কোনো লাইনে যারা একটু মনীষী, বড় ওপরে আছেন, তাদের অনেকেরই চিন্তা ভাবনার মধ্যে কিন্তু প্রচুর সাদৃশ্য থাকে, মিল থাকে। আমি গানের কথাগুলো একটু বলছি, মাঝে মধ্যে থেমে থেমে আমি থামবো। আপনারা কথাগুলো একটু বিচার করবেন, করলেই বুঝতে পারবেন যে কিভাবে মনের আবরণ ধোয়ার কথা, মুছিয়ে দেওয়ার কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলা ঢাকা ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। কি ধুইয়ে দিতে বলছেন? আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, মানে আমার উপরে ধুলার ঢাকা পড়ে গেছে, আমি লুকিয়ে গেছি তার আড়ালে, এই ধুলা ঢাকা তোমার আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। ঝর্ণাধারা এখানে কিন্তু জল নয়, আলো। মানে হে প্রভু, এই ঈশ্বর, এই সৃষ্টিকর্তা, তোমার আলোকে এই ধুলা ঢাকা ধুয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। এই যে গানের কথাগুলো আপনি দেখবেন, পুরো গানটা এই প্রাণায়ামের কথা যেটা বললাম, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এইগুলোই যেন একটু অন্য ভাষায় বলছেন। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, মানে আমার ভেতরে যে মন, যে আত্মা, সে ঘুমের জালে জড়িয়ে আছে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলো সোনার কাঠি ছুঁয়ে দাও, দিয়ে থেকে জ্বালিয়ে দাও। এর পরের দিকে আছে, আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও, আমার পরাণ বিনায় জড়িয়ে ঘুমিয়ে আছে অমৃত গান, আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান,
তারে আনন্দের এই জাগরণে ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আমরা যদি একটু ভেবে দেখি, রবীন্দ্রনাথের বিভিন্ন গানে উনি এগুলো খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। আমি প্রাণের কথা বলছিলাম, উনি বলছেন আরো আরো দাও প্রাণ, এটি গানে। তার মানে কি, আমাদের ভেতরে অনেক প্রাণ শক্তি তুমি দাও, জন্য আমরা এগুলো করতে পারি। বেশ, আমি আপনাদের আজকে আলোচনা করলাম, কিছু জিনিস বোঝাবার চেষ্টা করলাম। মনের অন্ধকার কিভাবে প্রাণায়াম দূর করে, আমরা প্রাণায়াম অভ্যাস পরে করবো, তখন আবার ফিল করব। দেবরাজ, তুমি কিছু খালি হাতে ব্যায়াম আমাদের দেখাও প্রথমে, এবং অল্প কিছু আসন, মানে চটপট করো, আমরা দেখব। এবং আজকের ক্লাসের যেটা উদ্দেশ্য হবে, আপনাদের কিছু জিনিস দেখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া। আপনারা হয়তো অনেকেই অভ্যাস করছেন, ইতিমধ্যে যুগের সঙ্গে যুক্ত আছেন, বা অনেকে নতুন আছেন, যাদের পক্ষে এগুলো ভালো হবে। দেবরাজ, তুমি, হ্যাঁ, দেবরাজ ঘোষ আমাদের খুব প্রিয় ছাত্র, যেটা আমরা রামকৃষ্ণ মিশন বেলুর মঠে যে অফলাইন ওয়ার্কশপ হয়েছিল, সেখানে দেবরাজ আমাদের সাথে ছিল, ও ব্যায়াম দেখিয়েছিল সেখানে। দেবরাজ, তুমি শুরু করে দাও। ও চটপট করে যাচ্ছে, আপনাদেরও অনুরোধ করছি, যাদের সুযোগ আছে আপনারা শুরু করুন ওর সাথে। আগের দিন আপনারা কিছু দেখেছেন, এগুলো আমাদের অন্য এক ছাত্র গৌর খুব সুন্দরভাবে দেখিয়েছিল। আরেকবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি। ব্যাস, ছেড়ে দাও। হ্যাঁ, মাথা ডান দিক বাঁ দিক, হ্যাঁ, মন দিয়ে দেখুন ওর আসনগুলো, সরি ব্যায়ামগুলো। হ্যাঁ, ঘাড়ের ব্যায়াম ডান দিক বাঁ দিক। এরপরে তুমি কাঁধেরটা করবে। আপনাদের আগে বলেছিলাম যে আমার যে একটা পাতলা বই আপনাদের দিয়েছিলাম পিডিএফ, দেখবেন সকলের জন্য যোগ ব্যায়াম, তার দ্বিতীয় পাতায় এই ব্যায়ামগুলো পরপর লেখা আছে, দেবরাজ যেভাবে করছে সিরিয়ালি। যদি ওই পাতাটা খুলে দেখার সুযোগ থাকে, একটু দেখতে থাকুন, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখুন, প্রথমে কাঁধে ব্যায়াম করলো, কনুইয়ে করলো, এবার কবজি করছে, তারপরে আঙুলের ব্যায়াম হবে। আপনাদের জাস্ট একটা প্রেজেন্টেশন বা মডেল হিসেবে দেখানো হচ্ছে, জিনিসগুলো বুঝে নিন। কোনো ক্ষেত্রেই কোনো জোর বা বল প্রয়োগ করবেন না, খুব রিল্যাক্স ভাবে এনজয় করবেন। বেশ, ঠিক আছে। এরপর তুমি চেস্ট এক্সপানশন করে দেখাও। হ্যাঁ, আঙুলের ব্যায়াম, না সরি, কবজি ব্যায়ামটা করছে এখনো। হ্যাঁ, কবজি ব্যায়ামটা নানাভাবে করছে, ঘোরাচ্ছে হাত। চেস্ট এক্সপানশন। একজন জানতে চাইছেন কিভাবে ওয়াচ করব, মানে মনে হয় উনি দেখতে পাচ্ছেন না। আপনারা কেউ যদি এটা দেখতে না পান, আপনাদের বলি, মোবাইলটাকে সোজা করে ধরুন, মানে লম্বা করে ধরে একদম উপরে যেখানে দেখুন ওই যোগ ওয়ার্কশপ লেখা চলে চলে যাচ্ছে, ওখানটা টাচ করুন। ওখানে টাচ করলে দেখুন আপনি পুরো নামের লিস্ট দেখতে পাবেন। নামের লিস্ট যেখানে আছে সেখানে আপনি চলে যান নিচের দিকে, ডি দিয়ে দেবরাজ ঘোষ, দেখুন এবিসিডি করে পরপর নামগুলো আছে অ্যালফাবেটিক্যালি। দেবরাজ ঘোষ, ওর নামের একদম ডান দিকে যে 3টে ডট আছে, দেবরাজ তুমি করে যাও, ব্যায়ামগুলো পরপর করতে থাকো। এরপর ফ্রন্ট ব্যাক বেন্ডিং, তারপরে সাইড বেন্ডিং, ওই 3টে ডটে টাচ করুন। টাচ করলেই দেখুন অনেকগুলো অপশন আসছে, তার মধ্যে একটা আছে পিন, PIN, 3 নম্বর আছে দেখুন পিন, ওটাতে টাচ করলেই দেবরাজকে দেখতে পাবেন। 3টে ডট আছে, সেখানে টাচ করুন। টাচ করলেই দেখুন বাঁদিকে পিন বলে একটা আছে, পিনে টাচ করলেই দেবরাজকে দেখা যাবে। আশা করি দেখতে পাচ্ছেন এখন। হ্যাঁ, দেবরাজ তুমি করো। মেরুদণ্ডের ব্যায়াম 3 রকম, সামনে পিছন ডাইনে বাঁয়ে। এখন ডাইনে বাঁয়ে করছে, খুব রিল্যাক্স হবে, কোনো জোর নেই। রোজ করবেন, প্রতিদিন করবেন, অল্প মাত্রায় করবেন, শরীর অনেক খুশি থাকবে, ভালো থাকবে। এবং একটা কথা, এটা আগের দিনের পোস্টে মনে আমি লিখেছিলাম, মানে আমি শরীরকে এমন ভাবে রাখবো যেন আমি যেমন কোনো কাজ করতে গেলে কাগজ পেন নিয়ে বসছি, বা মিস্ত্রিরা কাজ করতে গেলে নানা যন্ত্রপাতি নিয়ে বসছে, আমি সেরকম আমার এই শরীর নামক যন্ত্রটাকে নিয়ে সব কাজ করছি।
কোনো যন্ত্রের জন্য না বলে যে আমি এটা পারবো না, মানে হাঁটতে পারবো না, ধরতে পারবো না, চোখে দেখতে অসুবিধা হচ্ছে, কানে শুনতে পাচ্ছি না, কি আমার টায়ার লাগছে, এরকম যেন না হয়। এই যন্ত্রকে আমি পুরোপুরি ফিট রাখবো। হ্যাঁ, এটা আমার দায়িত্ব, এটা কিন্তু পৃথিবীর আর কারো দায়িত্ব নাই, আমার দায়িত্ব। হ্যাঁ, দেখুন এবার হিপ জয়েন্টের ব্যায়াম হচ্ছে পা ছোড়া। আপনারা এগুলো দেখার পর একটু বইটাও দেখে নেবেন, এখানে ঠিক এইভাবেই পর পর আছে যেভাবে আমাদের দেবরাজ দেখাচ্ছে, বা আগের দিন গৌর এইভাবেই দেখিয়েছে, পা বদলে। হ্যাঁ, বেশ খুব সুন্দর হচ্ছে। এগুলো দেখুন, এতটা যদি পা না ওঠে, অন্য হাত দিয়ে একটু দেয়াল ধরে নেবেন, বা এই পাটা তোলার সময় সামনের দিকে কোনো জানলার রড, শিক বা গ্রিল, কিংবা খাটের কাঠ, বা বড় চেয়ার থাকলে চেয়ার, সোফা একটু ধরে নেবেন দু হাতে, তাহলে সুবিধা হবে। আর যদি এগুলো করতে আপনার কষ্ট হয়, মানে ব্যালেন্স থাকছে না, তাহলে কিন্তু অতি অবশ্যই ধরবেন, নাহলে কিন্তু অসুবিধা হবে। বা যে কারো হাঁটু ব্যথা আছে, এক পায়ে দাঁড়িয়ে ব্যায়াম করবেন না। এই ব্যায়ামটা যাদের হাঁটু ব্যথা আছে করবেন না। কারণ দেখুন, যখন এই যে হাঁটুর সামনে পিছনে যাচ্ছে, গোটা বডি ওয়েট হাঁটুর উপরে পড়ছে, এটা কিন্তু হাঁটুর ক্ষতি করবে। যাদের একটু বয়স হয়ে গেছে বা হাঁটুর ব্যথা আছে, এটা করবেন না। কম বয়সে করা যেতে পারে, অসুবিধা নেই। তবে এই ব্যায়ামটা না করলেও ক্ষতি নেই। হাঁটুর অনেক ব্যায়াম আছে, এই দেখুন এখন যেটা করছে লেগ ফোল্ডিং, হাঁটুর সুন্দর ব্যায়াম হচ্ছে। খুব সুন্দরভাবে দেখাচ্ছে। ব্যায়ামগুলো আপনারা 10 থেকে 15 বার করবেন। শ্বাস-প্রশ্বাস একদম স্বাভাবিক থাকবে। উম এ প্রসঙ্গে আগের দিন বলেছি, আবারও বলে দিই, যখন আপনার শরীর শ্বাস নিতে চাইবে ও ঠিক নিয়ে নেবে, যখন ছাড়া দরকার ছেড়ে দেবে। এই যে পায়ের ব্যায়ামগুলো করছে, শ্বাসের দিকে নজর রাখার কোনো দরকারই নেই। শ্বাস আপনার ঠিক মতন চলবে। শ্বাসের দিকে নজর রাখার কোনো দরকার নেই। আমাকে একটি ছেলে বলেছিল, মানে ও মেন্টালি খুব টেনসড হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে, মাঝে মধ্যে ফোন করতো আমাকে। তাহলে কি থেকে হলো? বলছে, স্যার আমি একটা বইতে পড়লাম যে তুমি যা করছো সবকিছুর মধ্যে শ্বাসের দিকে খেয়াল রাখবে, শ্বাসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, এই সেরেছে পিন করা পরে তো দেখা যাওয়ার কথা, পিন করে। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। দেবরাজ, তুমি একবার অফ করে অন করো তো তোমার ভিডিওটা, ভিডিওটা অফ করে অন করো। হ্যাঁ, দেখুন এবার যারা দেখতে পাচ্ছিলেন না, আশা করি যে দেখা যাবে। তো পিন করলে তো চলে আসে। পিন মানে আপনি দেবরাজকেই কাছে ডাকছেন, এটা বোঝায়। দেখুন, আশা করি দেখা যাচ্ছে এখন। তো ও বলছে, শুনে আমার খুব অবাক লাগলো, এরকম কাউকে কখনো শুনিনি। বলছে, স্যার আমি সব কাজে শ্বাসের দিকে খেয়াল রাখতাম, কখন শ্বাস নিচ্ছি, কখন শ্বাস ছাড়ছি, মানে এই করতে করতে না একটা ব্রিদিং ম্যানিয়া হয়ে গেছে ওর। বলছে, স্যার আমি এখন আর পারছি না, আমার কষ্ট হচ্ছে। আপনাদের আমি আগের দিন বলেছিলাম যে আমাদের রেসপিরেটরি সিস্টেমকে দায়িত্ব দেওয়া আছে। বাবা দেখো, আমি খুব ব্যস্ত, তুমি এটা দেখাশোনা করো। ঠিক যেরকম আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে দায়িত্ব দেওয়া আছে, হজমের কাজ আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি দেখে শুনে ঠিক মতন করো। আমি খেয়ে নেবো যা যা দরকার তোমার জন্য, শরীরের জন্য। হজম কিন্তু তুমি করবে, ওখানটা আমি কোনো রকম কিছু মানে দায় দায়িত্ব নেব না। ঠিক সেরকম শ্বাসেরও দায়িত্ব দেওয়া আছে। বেশ, দাঁড়িয়ে ব্যায়ামগুলো হয়ে গেল, এবার অল্প করে শবাসন করে নিচ্ছে। দেবরাজ ঘোষ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় অনেক কম্পিটিশনে অংশ নিয়েছেন, বা আমাদের খুব প্রিয় ছাত্র। আহ, অনেক অনুষ্ঠানেই থাকে, বিভিন্ন জায়গায় কনফারেন্সও গেছে অনেক। আর তুমি এবার বাটারফ্লাইটা করো, করে বজ্রাসন, ভদ্রাসন করো। আবারও বলি, আপনাদের জাস্ট একটু মডেলের মতো জিনিসটা দেখানো হচ্ছে। অনেকে ভাবেন, স্যার কি ব্যায়াম করব, আপনি একটু বলে দিন। আপনারা এই ব্যায়ামগুলো করুন। কারো ঘাড়ে কোমরে ব্যথা থাকলে, হাই প্রেশার থাকলে সামনে ঝুঁকে মাথা নিচে করে করবেন না। হার্টের কোনো অসুবিধা থাকলে জোর করে বেশিক্ষণ করবেন না। যেটা করলে কষ্ট হয় সেটা বন্ধ করে দেবেন, কোনো দ্বিধা না করে বন্ধ করে দেবেন। একটা ব্যায়াম না করলে কিচ্ছু ক্ষতি হবে না। এখান থেকে ভদ্রাসন, এখানে একটা জিনিস দেখুন, এই তো মোবাইলটা তোমার পায়ের দিকটা ঠিক দেখা যাচ্ছে না, একটু সোজা করে দাও তো মোবাইলটা। আর নয় পিছিয়ে যাও, পিছিয়ে গেলেও হবে, তুমি একটু পিছিয়ে যাও। দেবরাজ, একটু পিছিয়ে যাও।
হ্যাঁ, দেখুন এই যে হাঁটুটা ওর ঠিক ঠেকছে না, মানে একটা কথা আপনাদের বলি, এই যে ঠেকছে না, আগের দিন বলেছিলাম যে সেন্স অফ কমপ্লিটনেস এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি যে কাজটা করছি আমি একদম ঠিক করেছি, মানে আমার পুরোপুরি হয়েছে, এই সেন্সটা রাখলে কি হবে, আপনার ব্যায়াম করতে ভালো লাগবে। তাহলে দূর বাবা হচ্ছে না, একজনের শরীর একই রকম, অঙ্কে আমি 100 পাচ্ছি না, 90 পাচ্ছি না, ঠিক আছে 80 পাবো, 70 পাবো, 60 পাবো, আমাকে খুশি থাকতে হবে। হ্যাঁ, এনজয় করতে হবে লাইফ, যা আছে তাই নিয়ে। বেশ, এরপর তুমি একটু সামনে ঝুঁকে দেখাও, এগুলো আগের দিনও দেখানো হয়েছে। একটু রিল্যাক্স ভাবে করার উপর আমি জোর দিয়েছিলাম। তুমি এখন একটু মোবাইলটাকে না সোজা করে দাও, নিচের দিকটা কম দেখা যাচ্ছে, মানে যদি করা যায় তাহলে নিচের দিকটা একটু বেশি দেখা যাবে, মাথার দিকে অনেকটা জায়গা নিচের দিকে কম দেখা যাচ্ছে। মোবাইলটা হেলানো আছে, একটু সোজা করে দাও। উম, না 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 না, সোজা করলে না, তাহলে নিচের দিকটা তো আরো কেটে গেল। স্ক্রিনে দেখা যাচ্ছে স্যার। ও আচ্ছা, ঠিক আছে, করো, তুমি করো, কোনো কারণে আমি দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমি ছোট করে দেখছিলাম, দেখো আমার নিজেরই খেয়াল নেই, সবাইকে বলি। হ্যাঁ, আপনারা ওই ছবিটাকে ডবল টাচ করুন, ছবিটা বড় হয়ে যাবে, তাহলে সবটাই দেখতে পাবেন। দরকার মতো একটু উপর নিচে করে নেবেন। হ্যাঁ ঠিক আছে, সুন্দর আছে। বজ্রাসন, এখান থেকে অর্ধ কুর্মাসন, একদম রিল্যাক্স ভাবে করো, হাত দুটো মাটিতে পেতে দাও, হাতের তালু। হ্যাঁ, মানে এই যে রিল্যাক্স ভাব, এটা খেয়াল রাখবেন, একটু বয়স হয়ে গেলে বা কম বয়স থাকলেও, আমার বয়স কম মানে এই না যে আমাকে সব ব্যায়াম টেন্সড ভাবে করতে হবে, জোর করে করতে হবে, এরকম নয়। আপনারা যে মতামত দিয়েছিলেন আগের দিন, তাতে দেখছিলাম একজন লিখেছেন, স্যার যোগ ব্যাপারটা খুব কঠিন মনে করতাম আমি, এটা যত সহজে করা যায়, সহজ হয়। হ্যাঁ, এটা জেনে খুব ভালো লাগলো। বেশ, এখান থেকে ছেড়ে দাও। আপনারা এরপরে করবেন সামনে ঝুঁকে, কিছু সামনে ঝুঁকে অর্ধ কৃমাসন হলো। এরপর তুমি পশ্চিমোত্তানাসনটা দেখাও। একই ব্যায়াম আগের দিনও দেখানো হয়েছে, আমি এগুলো দেখাচ্ছি, মানে এগুলো খুব জেনারেল, যে কেউ করতে পারেন, বাড়িতে করবেন। পশ্চিমোত্তানাসন, প্রথমে বুড়ো আঙুল ধরে, আপনাদের অনুরোধ করছি যদি কেউ প্র্যাকটিস করছেন তার অনুভূতি জানাবেন। হ্যাঁ দেখুন, ওর কিন্তু এটা কম নেমেছে, আগের দিন যিনি দেখিয়েছিলেন আরো বেশি নেমেছিল। এইটাতেই কিন্তু খুশি থাকতে হবে, সবারই শরীর সমান না, কিন্তু এটা যদি কেউ চাপ দিয়ে করে তাহলে পায়ের তলায় যেমন টান পড়বে, লাগবে, মাথার পিছন দিকটাতেও কষ্ট হবে, এবং সব মিলিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ছেড়ে দাও। এবার তাহলে ক্ষতি আটকাবো কিভাবে, ক্ষতিগ্রস্ত হবেন তো আমি বলে দিলাম, আটকাবেন কি হবেন, আপনি খুব রিল্যাক্স ভাবে করবেন। কিরকম রিল্যাক্স? হাত দুটো তুললেন, যদি না হয় ভালো, যার হচ্ছে ঠিক আছে, না হলে আস্তে আস্তে হাত দুটো দুপাশে নামিয়ে দাও, পায়ের দুপাশে মাটিতে নামিয়ে দিন। এই দিয়ে আপনি যেন ঘুম পেয়ে গেছে একদম, সেই ঘুম পেলে শরীর যেমন ছেড়ে দেয়, ওরকম শরীরটাকে ছেড়ে দিন। আপনি সামনে কোনো টার্গেট রাখবেন না। যোগ ইজ নেভার টার্গেট ওরিয়েন্টেড। টার্গেট একটা থাকবে যে আমি সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, কিন্তু কোনো পশ্চার আমাকে এটা করতেই হবে এরকম ভাববেন না। যেমন ফরওয়ার্ডে যারা খেলে তাকে গোল করতেই হবে, ব্যাকে যারা থাকে তাদের গোল আটকাতে হবে। হ্যাঁ, সেরকম কোনো টার্গেট নেবেন না, একদম রিল্যাক্স ভাবে থাকুন, মাথাটাকে আলগা ঝুলবে, শরীর আলগা। কেউ যদি করছেন দেখুন, খুব আরাম লাগবে থাকতে, এইভাবে থাকতে কিন্তু খুব আরাম লাগে, আপনি দীর্ঘ সময় থাকতে পারবেন। যাদের নার্ভের নানা অসুবিধা শুরু হয়েছে, দেখবেন হাত কাঁপছে, তারা কিন্তু এগুলো করবেন রিল্যাক্স ভাবে, দেখবেন আস্তে আস্তে অনেক সুস্থ হয়ে যাবেন। ছেড়ে দাও। তুমি একটুখানি তোমার ভিডিওটা অফ করো, আমি একটু অন্য কথা বলি, তোমাকে 2 মিনিট পরে আবার তুমি একটু শবাসন করে নাও, অনেকগুলো ব্যায়াম করলে। ব্যাপার হচ্ছে, আমি এইমাত্র যেটা আপনাদের বললাম, যে নার্ভের অসুবিধা যদি কারো থাকে, এটা কিন্তু বর্তমান জীবনে খুব বড় সমস্যা। আমরা যখন বুঝতে পারি, তখন অনেক দেরি হয়ে যায়। অন্যান্য সমস্যার মতো নার্ভের সমস্যা শুরুতে বোঝা যায় না, শুরুতে সামান্য অসুবিধা হয়, ও আমার একটু হয়, আরে আমার একটু হয় কেন, এতদিন হতো না, অন্যদের হচ্ছে না, আমার হচ্ছে কেন, ভাবতে হবে। একটা খুব সহজ টেস্ট আপনাদের বলছি, আজকে বাড়িতে সবাই করবেন, বাড়িতে যারা আছেন সবাইকে দিয়ে টেস্টটা করবেন।
কোনো খরচা নেই, ঝামেলা নেই। একটা পেন নিন, এখনই করতে পারেন, আপনাদের হাতের কাছাকাছি পেন নিশ্চয়ই আছে, একটা পেন হাতে নিয়ে নিন, পেনটাকে এইভাবে ধরুন, একদম পেনের শেষ প্রান্তে এখানটা ধরুন, ধরে কি করবেন, হাতটাকে লম্বা বাড়িয়ে দিন। আমি একটু সাইডে সরে যাচ্ছি, এই যে এইভাবে বাড়িয়ে দিন হাতটা, বাড়ি দিয়ে পেনের দিকে তাকিয়ে থাকুন, পেনের দিকে তাকিয়ে থাকুন, পেনটা ঠিক আছে না নড়ছে, নড়ছে মানে কিরকম, যেমন এই যে কাঁপছে, যেটাকে কাঁপা বলে, ট্রেমলিং, মুভ নয়, ট্রেমলিং, কাঁপছে। এরকম যদি কাঁপতে থাকে তার মানে আপনি হাতটা ওইভাবে রাখতে পারছেন না। নিউরো মাসকুলার কোঅর্ডিনেশন, আপনার যে নার্ভ এবং মাসল, এদের মধ্যে কোঅর্ডিনেশনের কিছু গোলমাল হয়েছে, হয় মাসল উইক হয়ে গেছে, নাহলে নার্ভ উইক হয়ে গেছে। এবং এগুলো যখন হয় আমরা কিন্তু ওই যেটা বললাম ভুল করে ফেলি, আমরা ভাবি আমার ঠিক আছে। বা ধরুন আপনি আসন করছেন এক পায়ে দাঁড়িয়ে, ভীষণ কাঁপছে, আগে কাঁপতো না বা কাঁপার কথা না, কাঁপছে মানে আপনার কিন্তু নার্ভের গোলমাল শুরু হয়েছে। সচেতন হতে হবে। কিভাবে সচেতন হবেন? খুব রিল্যাক্স লাইফ লিড করবেন, কোনো চাপ নেবেন না, খুব হেভি এনগেজমেন্ট রাখবেন না, একটার পর একটা কাজ এরকম করবেন না। তাহলে কি হবে, সব মিলিয়ে আপনি ভালো থাকবেন, দীর্ঘদিন ভালো থাকবেন এবং একটা বেটার লাইফের আপনি সুযোগ পেয়ে যাবেন। এই যে বললাম এইভাবে দেখবেন, এই দেখাটা আপনি যদি খুব নিখুঁত ভাবে দেখতে চান, আরেকটা উপায় বলে দিচ্ছি আপনাদের। বাড়িতে এমন একটা জায়গায় যান যেখানে দেয়ালে রোদ পড়ছে, আপনি দেয়াল থেকে বেশ কিছুটা দূরে দাঁড়ান, দাঁড়িয়ে এইভাবে পেনটাকে ধরুন। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার বাঁ দিক থেকে সূর্যের আলো আসছে, কিংবা আপনি আমাকে ধরুন যে ডান দিক থেকে আসছে, এবার ধরে আছেন। এবার আপনি ওই ছায়াটা যেখানে পড়ছে সেদিকে তাকান। দেয়াল থেকে যেহেতু কিছুটা দূরে আছেন, যদি এটা অল্প কাঁপে আপনি ওখানে কাঁপুনি বুঝতে পারবেন, বেশ পরিষ্কার বোঝা যাবে। এগুলো কোনো ডাক্তারবাবুরা বলেন না, এটা কোনো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে এই টেস্ট হয় না, কিন্তু এই টেস্ট খুব সহজ, আপনারা এটা করবেন, করে নিজেকে সুস্থ রাখুন। হ্যাঁ, ঠিক আছে। দেবরাজ তুমি চলে এসো। দেবরাজের পরে আমাদের আরো একজন আছেন, তিনিও ব্যায়াম দেখাবেন। ও কিছু একটু কঠিন আসন, যেটাকে বলা যায় প্লেন প্রদর্শনী, যাতে আপনাদের ভালো লাগে সেইভাবে দেখাবে। দেবরাজ, এরপর তুমি ব্যাক বেন্ডিং আসন কিছু করো, পিছনে বেঁকে। হ্যাঁ, মনে হয় চন্দ্রাসন করতে যাচ্ছে, চন্দ্রাসন করো। হ্যাঁ, চন্দ্রাসন বেশ সুন্দর করেছে। আবারও বলি, দেখুন সোজা হিসেবে কিন্তু নেমেছে একটু কম, এতে কিচ্ছু ক্ষতি নেই, অনেকে এর থেকে অনেক বেশি নামে। এবং এই যে দেবরাজকে আমি এই শো এর জন্য বেছে নিয়েছি, তার এটাও একটা কারণ যে অনেকেই ভাবেন আমার আরো নামবে, আরো নামছে না, তাহলে কি হবে? এতেই হবে, এতেই আপনার উন্নতি হবে শরীরের। ছেড়ে দাও। আচ্ছা, এরপর তুমি করো সহজ মৎস্যেন্দ্র আসন। আচ্ছা, এখান থেকে আরেকটা স্টেপ তুমি দেখিয়ে দাও। যাদের এটা ভালো হয় তারা উষ্ট্রাসন করবেন। উষ্ট্রাসন, হ্যাঁ, হাতে উপর দিয়ে নিতে পারো বা নিচ থেকেও নিতে পারেন। এইভাবে নিয়ে ধরে এই কোমরটাকে সামনে এগিয়ে দাও, দেখুন হাতের তালু পায়ের পাতার উপরে একদম পেতে দিল। এটা কারো অসুবিধা হলে গোড়ালি ধরেও করতে পারেন, আস্তে আস্তে ছেড়ে দাও। এটা দেখুন কোমরে ব্যথায় ভালো, পিঠ, ঘাড়, কাঁধ সমস্ত শরীরের উপকার হয়। যাদের হাঁপানি আছে, শ্বাসকষ্ট আছে, তারা এটা অবশ্যই করবেন, বাচ্চাদের করাবেন। উষ্ট্রাসন না পারলে প্রথমে চন্দ্রাসন করাবেন, দিয়ে করবেন। সহজ মৎস্যেন্দ্র আসন করো। আপনারা খুব মন দিয়ে দেখুন, যদি মনে হয় কেউ কিছু নোট করে রাখুন একটু ভালো হবে। সহজ মৎস্যেন্দ্রাসন, শরীরকে মোচড় দেওয়া। এর আগে আপনারা দেখলেন সামনে পিছনে ঝুঁকে, এবার মোচড় দেওয়া হচ্ছে। এই এটা কিন্তু ভীষণ দরকার, শরীর মোচড় দেওয়া। আস্তে আস্তে ছেড়ে দাও, দিয়ে বিপরীত দিকে করো। এগুলো আপনারা ওই প্রথম 10-15 সেকেন্ড, 30 সেকেন্ড থাকবেন। যখন দেখবেন ভালো থাকতে পারছি, সময় বাড়িয়ে 1 মিনিট 1.5 মিনিট পর্যন্ত থাকতে পারেন, কিন্তু অবশ্যই আরাম করে। এই আসনটা আমাকে এক ভদ্রলোক বলেছিলেন যে স্যার এটা আমি করতে পারছি না, আমার ঘাড়ে ভীষণ ব্যথা হচ্ছে। কেন? স্যার এটা করে ঘাড়ে লেগে গেছে। তার মানে তিনি প্রচন্ড জোর দিয়ে শক্তি দিয়ে করেছেন, কখনোই এত শক্তি প্রয়োগ করবেন না। আস্তে আস্তে ছেড়ে দাও।
এর আগের দিন আমি বলেছিলাম স্থির সুখম আসনম প্রসঙ্গে, স্থিরভাবে সুখকর অবস্থান নিয়ে আসুন। ঠিক আছে দেবরাজ, আজ তোমার এখানে ছুটি। অনেক ধন্যবাদ, তুমি খুব সুন্দর দেখালে। হ্যাঁ হ্যাঁ, এরপর আমরা অন্য একজনের কাছে যাব। সোমসেন্দু দত্ত ও হাজির আছে। সোমসেন্দু, তোমাকে আমি একটু পরে রাখছি, একটু দু চার কথা বলে নি, আচ্ছা তারপর আমি স্যার। তোমাকে হ্যাঁ ডাকবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ, আমাদের দেবরাজ ঘোষ বর্ধমানেই থাকে, বর্ধমানেই বাড়ি, কিন্তু সোমসেন্দু বালুরঘাটে, দক্ষিণ দিনাজপুর। কথা হচ্ছে এই যে আসনগুলো যেগুলো আপনারা দেখলেন, কারো মনে হতে পারে স্যার ঠিক আছে এগুলো করলাম, কিছুদিন পরে কি বদলে নেবো? হ্যাঁ, অবশ্যই বদলে নেবেন, বদলে নেবেন, মাঝে মধ্যে আবার এগুলো করবেন। এবং বদলাবেন যখন সবসময় খেয়াল রাখবেন যে আপনি কিন্তু আপনার উইদিন লিমিট বা ক্যাপাসিটির মধ্যে থাকবেন। যে আসনটা আপনার হচ্ছে না সেটা করতে যাবেন না। যদি এই পর্যন্ত কারো কিছু প্রশ্ন থাকে একটু বলুন, আমি একটু থামছি। প্রশ্ন থাকলে একটু বলুন, কথা বলে নিই, তারপর আমরা আবার পরবর্তী প্রদর্শনীতে যাব। আমাদের ক্লাসটা 9টা পর্যন্ত চলবে, আমাদের হাতে এখনো সময় আছে। যদি কেউ কিছু প্রশ্ন থাকে, জিজ্ঞাসা জানতে চান, বলুন। স্যার আমি ওই পিডিএফ বইটা তো পাইনি, কিরম ভাবে পেতে হবে স্যার? আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন, গ্রুপে সবাই পেয়েছেন হতে পারে, আমি তো দিলাম, সবাই পাওয়া উচিত, না পাওয়া তো কিছু নেই। পিডিএফ খুব ছোট্ট বই, 12 পাতার একটা বই, দেখবেন সকলের জন্য যোগ ব্যায়াম বলে লেখা আছে। আপনি খেয়াল করেননি হয়তো, আমি বইটা একটু দেখাচ্ছি। এই যে দেখুন স্যার এরকম, এটা আচ্ছা স্যার, তাহলে এই বইটা কিরম ভাবে পাবো স্যার আবার? আপনি পিডিএফ আমাদের গ্রুপে পেয়ে যাবেন, আমি আবার দিয়ে দেবো একবার গ্রুপে। আচ্ছা স্যার, হয়তো, হ্যাঁ হ্যাঁ। আর গ্রুপটা কিরম ভাবে দেখতে হয় স্যার একটু বলে দেবেন, কিরম ভাবে দেখবো গ্রুপটা? না না, আপনি কি গ্রুপে নেই? হ্যাঁ মানে আমি ক্লাসটা করি রামকৃষ্ণ মিশনে, করছি ক্লাসটা আর কি। হ্যাঁ, তাহলে আপনি গ্রুপে আছেন তো ওই গ্রুপেই দেবো, যেটা আমাদের এই যে যোগ ওয়ার্কশপ পার্টিসিপেন্টস গ্রুপ আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওখানে দিয়ে দেবো। আর যদি আপনি মনে হয় যে ওখানে কোনোভাবে পাচ্ছেন না, কোনোভাবে, আচ্ছা তাহলে আপনি হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। হ্যাঁ, হ্যাঁ, ফোন না করে হোয়াটসঅ্যাপে আচ্ছা লিখবেন যে ওই পাতলা বইটা দিন, আমি ওখানে হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে দেবো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন, আপনার যদি কারো কিছু প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, এগুলো করবেন এবং মাঝে মধ্যে চেঞ্জ করে নেবেন। ধরুন দাঁড়িয়ে আসন করলেন, আর বই থাকলে আপনাদের কাছে যার লেখা যে কোনো বই থাক, বইগুলো কিন্তু প্রায়ই পড়বেন। মানে আপনাদের আমি বিভিন্ন সময় বলেছি, ঠাকুরদার দেখে আমি প্রথম শুরু করি। তো একদিন ঠাকুরদাকে বলছি, দাদু তুমি কি বই পড়ছো দেখি? একটা ব্যায়ামের বই, যোগের বই। হ্যাঁ, তখন এই নীরদ বরণ সরকারের বই খুব প্রচলিত ছিল, সেই বইটা উনি পড়ছেন। আচ্ছা, সাউন্ড অন আছে কারো? একটু অফ করে দেবেন। সাউন্ড অন রাখবেন না, অফ করে দিন। দাদু তুমি এই বইটা কেন পড়ছো? বলছে এগুলো দেখছি। তুমি তো সব জানো। মানে একটা ছোটদের যেমন ধারণা থাকে যে আমার দাদু আমার বাবা সব জানে, আমারও সেরকম ধারণা। বলছে, না জানি, জানলেও মাঝে মধ্যে দেখতে হয়, মনে থাকে না, বয়স হয়েছে তো। তো বয়স হয়েছে কেন, আমাদেরও মনে থাকে না। আমি অনেক সময় অনেক বই যেটা হয়তো আজ থেকে 10 বছর আগে পড়েছিলাম, মাঝে আর পড়িনি, খুলে পড়লে মনে হয় তাই তো, এই জিনিসটা এটা তো আমি পড়েছি, ভুলে গেছি। হ্যাঁ, কাজে বইগুলো মাঝে মধ্যে পড়বেন। আর আরো একটা কথা, যেটা আমি নানাভাবে বললাম, যে অসুস্থ হয়ে গেলে আমরা কিন্তু একদম অর্থ ব্যয় করতে বিন্দু মাত্র ভাবি না, যে কোনো হোক আমাকে ফিরতে হবে। যাতে অসুস্থ না হতে হয় তার জন্য যোগ, স্বাস্থ্য, হেলথ রিলেটেড বইপত্র কিনুন, শুধু যোগের বই না। যোগ, এই যে পাতঞ্জল যোগ দর্শন বা আরো অন্যান্য যোগের বই আছে, হঠযোগ পদবিকা, ঘেরেন্দ্র সংহিতা, এগুলো কিনবেন, পড়বেন এবং একটা স্বাস্থ্য চর্চার অভ্যাস করুন, অনেক লাভবান হবেন। হ্যাঁ বলুন, কেউ হাত তুলেছেন, বলুন। স্যার বলছি যে ডায়াবেটিস রোগীদের বলা হয় যে হাঁটতে হয়, খুব জোরে জোরে হাঁটবে, ঘাম বের করবে, তাহলে তোমার সুগার কম হবে। এটা কতটা সায়েন্টিফিক বা কতটা করা উচিত? হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে কি, দেখুন যে কোনো নিয়মই না, আহ, নিয়মের মধ্যে নিয়মটাকে রাখতে হবে। মানে এই ডায়াবেটিস হয়েছে, ডাক্তারবাবু হাঁটতে বলেছেন, খুব হাঁটবেন, জোরে হাঁটবেন, হেঁটে হাঁটুর একদম 12টা বাজিয়ে দিয়েছেন, এরকম বহু মানুষ আছেন, একজন দুজন নয়। আপনি হাঁটবেন লিমিটের মধ্যে, যদি ওজন খুব বেশি হয় তাহলে খাওয়া দাওয়া বা ডায়েটিং বা যোগাসনের মাধ্যমে ওজন কমানোর চেষ্টা করবেন। আর খুব স্পিডে প্রচুর হাঁটবেন না, হাঁটু অতি অবশ্যই ড্যামেজ হয়ে যাবে।
কিন্তু হাঁটবেন, হাঁটা দরকার, ডায়াবেটিসে হাঁটা দরকার, পরিশ্রম করা দরকার। এবং শুধু হাঁটা পরিশ্রম নয়, অনেকভাবে আমরা করতে পারি। কারো হয়তো হাঁটার সুযোগ নেই, বাড়িতেও যদি থাকে বাড়িতে আপনি একটু সিঁড়ি ওঠানামা করলেন, কি বাড়ির ভেতরেই ছাদে হাঁটাহাঁটি করলেন, কিংবা সাংসারিক কাজকর্ম কিছু যেটাতে একটু পরিশ্রম হয়। যেমন একটা ছোট্ট ভিডিও দেখছিলাম, দেখে খুব মজা লাগলো। মানে সেখানে দেখাচ্ছে বাড়ির বউ, তিনি জিমে যান রোজ, আর শাশুড়ি মা ঘরে কাজকর্ম করেন। তো ওই জিমের ব্যায়ামটা দেখাচ্ছে, আর শাশুড়ি মা ঘরে যে কাজটা করছেন দুটো দেখাচ্ছেন। শিশু বাচ্চা সে দেখছে যে একই কাজ তো করছে, ধরুন ঝাড় দিচ্ছে, আর সামনে ঝুঁকে কিছু ব্যায়াম করছে, পিছনে যাচ্ছে। বয়স্ক মানুষ কাপড় মেলছে। তো একই কাজ, একই রকম এফেক্ট হয়। কিছু গৃহকর্ম করলে ভালো হয়। খুব বেশি হাঁটা ভালো না, হাঁটা ভালো। কিছু যোগাসন আছে, করবেন ডায়াবেটিসে। তবে ডায়াবেটিস এবং সুগার এগুলো হলে খুব মুশকিল। কারণ ডায়াবেটিসের আসন যেগুলো একটা বড় অংশ হচ্ছে সামনে ঝুঁকে। আর হাই প্রেশার হয়ে গেলে সামনে ঝোঁকা চলবে না। তবে এগুলো কিন্তু আপনারা যদি যোগাসন করেন, অবশ্যই কোনো যোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। কাছে যাবেন, গিয়ে দেখে শিখে করবেন। ফোনে বা ভিডিও কল করে নয়। হ্যাঁ? কারণ আপনার শরীরের গঠন কেমন, আপনার আর কি রোগ আছে না আছে, আপনার বয়স কত, এসব অনেক কিছু দেখে আপনাকে আসন ঠিক করতে হবে। স্যার আপনি আশা তো করি। বর্ধমানে আছেন, আমি তো কলকাতায়, আমি কি করে যোগাযোগ করবো বর্ধমানে না, না, যাওয়া? কলকাতায় বহু যোগ সেন্টার আছে। আপনি সেখানে যাবেন। আচ্ছা, হুম। থ্যাংক ইউ স্যার। একজন বলছেন লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে কিছু সায়েন্টিফিক উপায় যদি বলতেন। সায়েন্টিফিক উপায় তো এক কথায় বলা মুশকিল। মানে ব্যাপার হচ্ছে, আমি আরো একটা জিনিস লিখেছিলাম, আপনাদের একটুখানি বলি। মানে সায়েন্টিফিক উপায় বললেন যখন, আমি কথা বেড়ে যাবে বলে এটা আর বলিনি। মানে ব্যাপার হচ্ছে, আমরা সবাই সুখ চাইছি। তো সুখ আমার বিচারে আমি ৪ টে ক্যাটেগরিতে ভাগ করেছি। কিরকম? একটা হলো সাধারণ সুখ। ধরুন আমি যেমন এই যে ক্লাস নিচ্ছি, কথা বলছি, আপনারা আছেন, বেশ আমি এনজয় করছি, আপনারাও এনজয় করছেন। আমার মাথার উপরে একটা ফ্যান ঘুরছে, ঘরে এসি নাই, কিন্তু আমি আরামে আছি, জানলা খোলা আছে। একটু পরে আমি যাবো, খাওয়া-দাওয়া করবো। সব মিলিয়ে আমি সুখে আছি। এটা হলো সাধারণ সুখ। একটা হলো অতি সুখ। মানে কিরকম? যেমন এই ঘরটা আমার খুব এসি আছে, আমি যেখানে বসে আছি বেশ সোফা কি আরামদায়ক। হ্যাঁ? কিংবা আমি বললে ডাকলেই লোক এসে আমাকে জল দিয়ে যাচ্ছে, করছে, এবং আমার খাওয়ার জন্য খুব ভালো ব্যবস্থা আছে, বেশ পছন্দ মতো খাবার। এটা হলো অতি সুখ। মানে একটু বাড়াবাড়ি। অতি সুখ মানে বাড়াবাড়ি নয়। এখানে আমি লিখছিলাম অতি সুখ। অতি সুখ যেটা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই কি হয়? অসুখে চেঞ্জ হয়ে যায়। অসুখ, অসুখ বলছি না, ডিজিজ বলছি না। মানে ওই আরামে থাকতে, থাকতে, অতি সুখে থাকতে, থাকতে আমাদের একসময় সবকিছুর প্রতি বিতৃষ্ণা আসতে শুরু করে। সবার উপর রাগ আসতে শুরু করে। কারণ আমার শারীরিক পরিশ্রম অনেক কমে গেছে, যেটা আপনি সায়েন্টিফিক নিয়ম জানতে চাইছিলেন। সায়েন্স কিন্তু আমাদের যা উন্নতি করেছে সবকিছু হচ্ছে আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে, অনেক আরামদায়ক করে দিয়েছে, এবং সব মিলিয়ে জীবনটা ভীষণ জটিল হয়ে গেছে। মানে আপনাদের এখানে একটা খুব সুন্দর শব্দ বলি, একটা লাইন বলি। এটা আমাকে বলেছিলেন মানে মহারাষ্ট্রের দা যোগ ইনস্টিটিউট, আমাদের ভারতের এখন সবচেয়ে পুরনো যোগ প্রতিষ্ঠান, ১০৫ বছর চলছে মনে হয় এখন। তার যিনি প্রতিষ্ঠাতা, হ্যাঁ? তিনি আমাদের যোগী, যার নামটা, উনার কাছে গেছি অনেকবার। স্বামী যোগানন্দ না। আমি বলছি নামটা এখনই। বিষ্ণুচরণ ঘোষ। না, না, দাঁড়ান, দাঁড়ান। নামটা মনে থাকে বলি। একটা সময় একটা নাম হঠাৎ। তো উনি আমাদের যে সেন্টার করেছেন বোম্বেতে, সান্তা ক্রুজে, দা যোগ ইনস্টিটিউট, যোগেন্দ্র। আমার খুব সৌভাগ্য, উনার সঙ্গে ৩ বার দেখা হয়েছে। উনার বয়স তখন ৮০-৮৫ এরকম। এবং উনাদের প্রতিষ্ঠানটা খুব ইন্টারন্যাশনালি ফেমাস প্রতিষ্ঠান। তো সেখানে উনি কারো সঙ্গে দেখা করতেন না সেই সময়। এও খুব মজার কাহিনী। আমি আগে একটা চিঠি দিয়েছিলাম যে আমি যাচ্ছি অমুক দিন আপনার কাছে। তো আমি যখন গিয়ে অফিসে বললাম, বলল না, দেখা হবে না। পরিষ্কার বলে দিল উনি কারো সঙ্গে দেখা করেন না। আমি বললাম যে আমি এরকম একটা চিঠি দিয়েছিলাম। তখন কাউন্টার অফিসে, হ্যাঁ, একটা চিঠি এসেছিল, আপনি ঠিক। তো বলে তখন উনাকে খবর দিল, উনি এখন হাঁটতে বেরোবেন বিকেল বেলায়। আপনি ওর সঙ্গে ৫ মিনিটে যা কথা বলার বলে নেবেন। বেশি বকাবেন না। আমি ঠিক আছে। তো উনি হাঁটছেন, ঘুরছেন, মানে ওনার ক্যাম্পাসের ভেতরেই।
আমার গল্প করছি, করতে করতে উনার হাঁটা শেষ হয়ে গেলো, এক জায়গায় সিঁড়ির ধাপে উনি বসলেন, বসে দুজনে গল্প করছি। 1 ঘন্টার উপর গল্প চলেছিল। উনার স্ত্রী সীতা দেবী তোমাকে খুঁজে পাচ্ছি না, তুমি এখানে বসে আছো। বললে আমাকে তো ঝেড়ে বকলেন উনি, আপনাকে বলেছিলাম 5 মিনিট। তখন ভদ্রলোক বলছে, নো নো, ডোন্ট সে হিম এনিথিং, হি ইজ রিয়েলি ইন্টারেস্টেড ইন যোগা। ভদ্রলোক বললেন, তো শুনে আমার খুব ভালো লাগলো, উনার একটা আশীর্বাদ মনে হলো। উনি বলছেন, ডু ইউ নো, সায়েন্স উইল ডিস্ট্রয়, মানে আমরা সবকিছুতে বিজ্ঞানকে আনি। উনি বলছেন, এটা বলছেন যখন আমাকে 1982 সালের কথা, আজ থেকে 42 বছর আগে। তখন আমরা ভাবতাম না যে বিজ্ঞান আমাদের কোনো ক্ষতি করতে পারে। সায়েন্স উইল ডিস্ট্রয় ইচ অ্যান্ড এভরিথিং ক্রিয়েটেড বাই নেচার। সায়েন্স উইল ডিস্ট্রয় ইচ অ্যান্ড এভরিথিং ক্রিয়েটেড বাই নেচার থ্রু থাউজেন্ডস অফ ইয়ার্স। হাজার হাজার বছর ধরে প্রকৃতি যা যা সৃষ্টি করেছে, এই বিজ্ঞান তার সমস্ত ধ্বংস করে দেবে, এবং সেটা করছে। কাজে সায়েন্টিফিক উপায়ে ভাবার কোনো দরকার নাই। আপনি একদম সাধারণ মানবিক গুণগুলোর দিকে ভাবুন, করুন, নিজেকে আরাম করে থাকুন, অতি সুখে যাবেন না, ওভার এনজয়মেন্ট করবেন না। ওভার এনজয়মেন্ট করবেন না, যে কথাটা বললাম এখানে একটা কথা, এটা আমি বলি বিভিন্ন সময়। ওভার এনজয়মেন্ট মানে আমি লাইফটাকে একটু বেশি এনজয় করতে চাইছি। ওভার এনজয়মেন্ট অলওয়েজ লিডস টু নন এনজয়মেন্ট। মানে আপনি ওভার এনজয়মেন্ট যেখানেই করছেন, আপনার মনে হচ্ছে খুব ভালো লাগছে, ওহ সত্যি খুব ভাগ্য করে জন্মেছি। ওভার এনজয়মেন্ট, এনজয়মেন্ট মানে কারো সান্নিধ্যে গেলেন, খুব ভালো লাগলো, কিছু জ্ঞান অর্জন করলেন, সেটাকে আমি বলছি না। ওভার এনজয়মেন্ট হলেই তার উত্তরে নন এনজয়মেন্ট। তো সাধারণ সুখ, অতি সুখ, তার থেকে অসুখ, এবং তারপরে অসুখ মানে ডিজিজ, এই চেনে আপনি থাকবেন। কাজে কোনো সায়েন্টিফিক নিয়ম নেই, আপনাকে চেতনা জাগাতে হবে। যোগ অভ্যাস করলেই আপনার ভেতরে চেতনা এসে যাবে, কোনটা করা উচিত না উচিত। হ্যাঁ, আমরা সোমসুন্দর, তুমি চলে এসো, সোমসুন্দর ব্যায়াম দেখবো। এটা কিন্তু জাস্ট এক্সিবিশন বা শো, এখানে আপনারা কেউ ইচ্ছা করলে ওকে ফলো করতে পারেন। চেষ্টা না করাই ভালো, কিছু কঠিন আসন দেখাবে। সোমসুন্দর তুমি শুরু করো। আর স্যার শরীর দেখতে স্বাস্থ্য, পাচ্ছেন? দাঁড়া, আমার নিজের একটা কিছু গোলমাল হলো, আমি একটুখানি অফ করে বেরিয়ে গিয়ে অ্যাড হচ্ছি। সোমসুন্দর যদি শুরু করে দেয়। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, শুরু করো তুমি। সোমসুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ করে যা। হ্যাঁ, তো কোনো সহজ আসন করতে হবে না, এমনি একটু কঠিন আসন পরপর কিছু কর, আমরা দেখি। সোমসুন্দর বালুরঘাটে বিরাট ক্লাব, বিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দী যোগ একাডেমি। হ্যাঁ, দেখুন বদ্ধ ময়ূরাসন, এগুলো জাস্ট এন্টারটেনমেন্ট বা একটা, আপনারা দেখুন ভালো লাগবে। ও খুব সুন্দর আসন করে, আমি দেখলাম, ও একটু দেখাক, আপনারা দেখলে খুশি হবেন। সোমসুন্দর বিভিন্ন সময়ে বহু প্রতিযোগিতা অংশ নিয়েছে, নানাভাবে কঠিন করে যাচ্ছে সবগুলো। হ্যাঁ, একজন লেখা দেখালেন একটা, যে আই এম ওবিডিয়েন্ট টু নেচার। আমাদের 129 বছর যোগী বেঁচে আছেন, স্বামী শিবানন্দ। তুমি নেচারে যত কাছাকাছি থাকবে তত তুমি ভালো থাকবে। নেচার থেকে দূরে যাবে, নেচার তোমাকে আরো দূরে সরিয়ে দেবে, পৃথিবী থেকে সরিয়ে দেবে। দেখুন কিরকম অদ্ভুত ভাবে পাটাকে মুড়ে করেছে। এবং ও শিগগিরই সামনের সপ্তাহে, বোধহয় না সামনের মাসে, সামনের মাসে মাঝামাঝি ব্যাংককে যাবে, ওখানে একটি আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতা আছে, তাতে অংশ নিতে। এবং কিছুদিন আগে উত্তর ভারতেও একটি সারা ভারত প্রতিযোগিতা বেশ সুন্দরভাবে যোগাসন প্রদর্শন করেছে। এগুলো বিভিন্ন নাম আছে, আমার নাম সব মানে ঠিক জানি না, আমি বলতে পারছি না। এটা একপদ পদহস্তাসন হয়তো বলে। হ্যাঁ, একজন লিখছেন নাইস প্রেজেন্টেশন। এবং একটা জিনিস খেয়াল করবেন, ওর প্রেজেন্টেশনের মধ্যে যেটা সহজ ভাব, সাবলীল ভাব, মানে যেন কিছুটা আপনা আপনি হয়ে যাচ্ছে এরকম ভাব। এটা কিন্তু আপনারা যখন আসন অভ্যাস করবেন সবসময় খেয়াল রাখবেন, এই ভাবটা থাকা খুব দরকার।
খুব রিল্যাক্সড ভাব, কোনো টেনশন নেই, কোনো চাপ নেই, যেন প্রতিটি মুভমেন্টে আমি খুব এনজয় করছি এরকম ভাবে করছে। আসনগুলোর নাম বললে ভালো হতো, না এগুলো সব নাম জানি না, হয়তো সোমসুন্দরকে জিজ্ঞাসা করলে কিছু আসনের নাম বলতে পারবে। নাম না জানলে অসুবিধা নেই, আপনারা দেখুন। আবার হ্যাঁ দেখুন, এটা ব্যাঘ্রা আসন যেটা এখন করেছে। হ্যাঁ, ব্যাঘ্রাসন থেকে এটা পদ্মাসন না, ব্যাঘ্রাসন এখন হস্ত শীর্ষাসন করেছে, হাতে ভর দিয়ে। সেখান থেকে এগুলো সবকিছু কিন্তু নাম নেই, মানে নাম নেই বলতে কি এগুলোকে বিভিন্ন আসনের ভ্যারিয়েশন বলা হয়ে থাকে, নানাভাবে করা হয়। মানে মানুষ চেষ্টা করলে এগুলোও পারে। এটা আপনারা দেখুন, এটা করা যায়, তবে সবাই পারবে না। আমাদের সোমসিন্ধু বেশ সুন্দরভাবে করছে এগুলো। এই দেখুন, হাতে ভর দিয়ে, এই যে হাত পা কত সহজে নেমে গেল, খুব রিল্যাক্স ভাবে কত সহজে নামলো। হ্যাঁ, শরীরটাকে কিরকম ভাবে কোন দিকে ঘুরিয়ে নিচ্ছে। ঠিক এই মুহূর্তে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এখানে একটা কথা বলি, ও যা যা করছে কেউ যেন ভাববেন না এগুলো আমাদেরও করা দরকার। এগুলো ও দেখাচ্ছে খুব ভালো, মানে এই দেখানোর পিছনে হয়তো কারো মনে হতে পারে যে তাহলে দেখাচ্ছেন কেন, মানে নানা রকম হয়, এটা চেষ্টা করলে হয়, কিন্তু তার মানে এই না যে সবাইকে এগুলো করতে হবে। আমাদের এরকম একটি আমাদের একটা অন্য কোর্সে আমাদের এক ছাত্র ভিয়েতনামে থাকে, তো সে তাকে একদিন ইনভাইট করেছিলাম, সে কিছু ব্যায়াম আসন দেখিয়েছিল, এমন অদ্ভুত অদ্ভুত ফিগার এমন ভাবে করেছিল। তারপরে ওর হয়ে যাওয়ার পরে আমাদের দেখুন, এটা এক পায়ে দাঁড়িয়ে কিভাবে পিছন দিকে আস্তে আস্তে করছে, এটা কিন্তু ব্যালেন্স রাখা একটু অসুবিধা হচ্ছে, আহ তবুও চেষ্টা করে যাচ্ছে। ঠিক আছে, থাক থাক, অনেকক্ষণ ব্যায়াম করেছে, একটু টায়ার্ড হয়ে গেছে। তো আমাকে আমাদের একজন ছাত্রী মেসেজ পাঠিয়েছে যে স্যার, আমি তো যোগ সেন্টার খুলবো ভাবছি, কিন্তু এইসব ব্যায়াম তো আমার কোনোটাই হবে না। দেখুন, এক পা তুলে খুব সুন্দর করেছে। তাহলে স্যার আমি কি করে যোগ সেন্টার খুলবো? আরে তুমি যোগ সেন্টার খুলবে, আমি এক সময় আসনগুলো করতাম, এত কঠিন কোনোদিনই করিনি, পারতাম না, এখন পারি না, করি না, করলেও সহজের মধ্যে করি, তো তাতে অসুবিধা কি আছে? কাজে সহজ আসন করে কিন্তু সুস্থ থাকা যায়। সুস্থ থাকতে গেলে যে কঠিন কঠিন টাফেস্ট আসন করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা দেখবেন ফেসবুকে অনেক সময় এমন এমন আসনের ছবি দেখানো হয় যেগুলো কিন্তু অত্যন্ত অস্বাস্থ্যকর। মানে বিশেষ করে যেটা একটু আগে ও দেখালো, হাতে ভর দিয়ে কোমরটাকে সামনের দিকে নামালো, ওটা পিছন দিকে নামিয়ে অনেকে আসন করে, যেটা কোমরের জয়েন্টের উপরে সাংঘাতিক চাপ পড়ে, যে চাপ নেওয়ার মতো করে আমাদের শরীর তৈরিই নয়, কোমরের অত ক্ষমতা নেই চাপ নেওয়ার। এখান থেকে আস্তে আস্তে ও অন্য পজিশনে চলে এলো। হস্ত শীর্ষাসন, পদ্মাসন, সেখান থেকে ও কুক্কুট আসনে চলে আসছে, দেখুন।
হ্যাঁ, আস্তে আস্তে। বাহ, খুব সুন্দর হয়েছে। এটা আপনারা একটু হাততালি দিয়ে দিন। হাততালি শোনা না গেল। আমি একটু হাততালি দিলাম। আর সুন্দর করেছে। আমাদের এই ক্লাসে একজন বলছেন সহজ সাপেক্ষ, সবটা পড়তে পারলাম না, একটু দেখছি পড়ে বলছি। মানে সহজ সাপেক্ষ আসন দ্বারা কি রোগ মুক্তি সম্ভব নাকি, এরকম একটা কথা। আমি কেউ হাত তুলেছেন, কিছু বলতে চাইছেন, বলুন। আসনের দ্বারা রোগ মুক্তি কি সম্ভব? অসাধারণ করছেন উনি। দেখুন, রোগ মুক্তির জন্য কিন্তু সহজ সরল আসনই করতে হবে। মানে অনেকেই জানতে চাইছেন, যেমন একজন ফ্যাটি লিভারের জন্য কিছু জানতে চাইছেন। আপনাদের বলি, হ্যাঁ সোমসেন্দু, তোর কি কমপ্লিট? হ্যাঁ স্যার, কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেকেই মন্তব্য করছেন অসাধারণ, খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বেশ, ভেরি গুড। ঠিক আছে, ভিডিও অফ করে দে, কোনো অসুবিধা নেই। আরো স্যার করতে পারতাম, কিছুক্ষণ আগে ক্লাস করে আসলাম হ্যাঁ যোগা, হ্যাঁ হ্যাঁ, সেই কারণে। ক্লাস ছিল একটু আগেই, ক্লাস কমপ্লিট করেছে। আবার তারপরে যেহেতু ওই ব্যাংককে, না কোথায় যাবি তুই? ব্যাংককেই তো? স্যার আমি থাইল্যান্ডে যাচ্ছি। থাইল্যান্ড, ওই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। ব্যাংককই হবে হ্যাঁ, কম্পিটিশনটা। ব্যাংককে ঠিক না, থাইল্যান্ডে পাট্টায়াতে। ও পাটায়া। থাইল্যান্ডের। হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি ওখানে বুঝেছি। হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো, ঠিক আছে। অনেক ধন্যবাদ ব্যায়াম দেখানোর জন্য। একদম স্যার। খুব ভালো হয়েছে। প্রণাম স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ভিডিও অফ করে দিতে পারিস। হ্যাঁ, ও খুব ভালো দেখালো। এবার আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিই। দেখুন, কিছু আসন প্রাণায়াম নিয়মিত করুন, মানে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আস্তে আস্তে আপনি বদলে যাচ্ছেন, আপনার রোগ ব্যাধি আপনার থেকে দূরে চলে যাচ্ছে। মানে এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। আমার বাবা 93 বছর বয়সে চলে গেলেন। তিনি আমাদের যোগের সব ব্যাপারে, সব কিছুতে আমার সঙ্গে থাকতেন। তো বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর পালিত হয় 7th এপ্রিল। তো সেখানে বাবা কিছু কথা বলতেন, আমার নিজেরও খুব অবাক লাগতো বাবার অনুভূতিগুলো দেখে। উনি বলছেন যে আপনি নিয়মিত যোগাভ্যাস করুন, রোজ করুন। আপনার কোন রোগ আছে না আছে, সারবে না সারবে, এটা নিয়ে অত ভাববেন না। যেগুলো আপনার পক্ষে ক্ষতিকারক সেগুলো বাদ দিন, সেগুলো করবেন না। আপনি কিছু আসন করে যান। ওই আসনগুলো আপনার শরীরে ঘুরে 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 কোথায় কি রোগ আছে খুঁজে বের করে সারিয়ে দেবে। আমি দেখলাম যে অদ্ভুত কথা বলেছিলেন বাবা। মানে আসনগুলো রোগগুলোকে খুঁজে বের করে সারিয়ে দেবে। মানে এরকম বহু ঘটনা আছে। আমাদের এখন যে আমাদের সেন্টারে অ্যাডমিশন ফর্ম, তার পিছনের দিকে প্রায় 100টা রোগের নাম ছাপা আছে। আপনার যা যা রোগ আছে টিক দিন। আমরা নতুন শিক্ষার্থীদের বলি টিক দিতে, সবাই টিক দিয়ে দেয়, সেই মতো আমরা শেখাই। কিন্তু অনেক আগে যখন এই টিক দেওয়ার সিস্টেম ছিল না, আমরা কি করতাম, বলতাম আপনি লিখে দিন আপনার কি কি অসুবিধা আছে। অনেক আগে তো লিখতেন। বহু মানুষই লিখতেন না হাই প্রেশার, লিখতেন না হাঁটু ব্যথা। কোনটা লিখতেন? যেটা খুব বেশি কষ্ট পাচ্ছেন সেই রোগ 2-3টে লিখতেন, বাকিগুলো লিখতেন না। কিন্তু কিছুদিন পরে বলতেন যে আমার না, জানেন তো এই এই রোগগুলো ছিল, এগুলো না সেরে গেছে। আমি যে, আপনি তো বলেননি আমাদের। তারপরে দেখুন, উনি বলেননি কিন্তু আসন করছেন, ওই রোগগুলোকেও যোগ সারিয়ে দিয়েছে। কাজে আপনারা খুব বেশি, কি বলবো, বাছাই না করে, খুঁতখুঁতে না হয়ে, যেগুলো এখানে দেখানো হলো, বা আমার পাতলা বইটা তো দেখবেন আরো কিছু আসন আছে, ওটাতে সব মিলিয়ে প্রায় 70-75টা আসন ব্যায়াম আছে, যদিও খুব পাতলা বই। এগুলো আপনার কিছু শুরু করে দিন, শুরু করতে দেরি করবেন না। আপনি আচ্ছা, কেউ কিছু বললেন কি পরের দিন কি দেখতে পাবো নাকি একটা কথা বললেন, আমি ঠিক করতে পারলাম না, দেখা গেল না সবটা। কাজে আপনারা শুরু করুন অল্প করে, দেখবেন অনেক ভালো থাকবেন। আপনাদের কালকে এই আগের দিনের ক্লাসে একটা কথা শুরুতেই আমি পড়তে নিয়েছিলাম, কি কারণে পড়া হয়নি, পড়ে শোনাচ্ছি আপনাদের। আমার লেখা পাতঞ্জল যোগ দর্শন বইতে, বইটা যেখানে শুরু হচ্ছে তার আগে 20 পাতায় এটা আছে কথাটা। মানে এই কথাটা বলেই আমি আজকে ক্লাস শেষ করব।
যদি আপনাদের আর কারো কিছু বলার থাকে বলবেন, আমি উত্তর নিশ্চয়ই দেবো, মানে আমার বলা শেষ হবে। স্বামী বিবেকানন্দ বলছেন যোগ সম্বন্ধে তার অনুভূতি, মানে খেয়াল রাখবেন আমাদের যে কোনো ক্ষেত্রে না অনুভূতিটা খুব প্রয়োজন, কিন্তু আমরা অনেক নলেজ অ্যাকোয়ার করি, আমাদের ব্রেনকে সমৃদ্ধ করি, কিন্তু হৃদয়কে সমৃদ্ধ করি না, যেগুলোর আমাদের উপলব্ধি আনি না, যেটা স্বামী বিবেকানন্দর খুব উচ্চ মাত্রায় ছিল। যোগের এমনই শক্তি যে, মানে উনি যোগের শক্তি সম্বন্ধে বলছেন, অতি অল্প মাত্র সাধন করিলেও মহৎ ফল লাভ করা যায়। মানে আপনি যদি অল্প মাত্র অভ্যাস করেন, যেটা আমি বলছি আপনাদের যার যা রোগ আছে কিছু অভ্যাস করুন, অল্প মাত্র সাধন করিলেও মহৎ ফল লাভ করা যায়, বিরাট লাভ করা যায়। আপনার শুধু শরীরের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, আপনি আপনার মনের যে যে দিকগুলো সম্বন্ধে অবহিত নন এখন, সেই দিকগুলোতে গিয়ে যোগ আপনাকে একটা সুন্দর মানুষের ট্রান্সফর্ম করে দেবে, আপনাকে বেটার লাইফের সন্ধান দেবে, ইহাতে কারো অনিষ্ট হইবে না। মানে এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি জানি না উনি কিভাবে এই শব্দটা বলেছিলেন। দেখুন, আমি যে কোনো কাজ যদি করতে যাই, কোনো না কোনো ভাবে কারো না কিছু অসুবিধা হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সুইমিং পুলে যতই করুক দেখুন জলটা নোংরা হচ্ছে, ক্রিকেট খেলছে পাড়ার ছেলেরা রাস্তায়, সে তো বল লেগে কারো কাজ ভেঙে যাচ্ছে, কিন্তু আমি যখন যোগাসন করছি কারো কোথাও কোনোভাবে অসুবিধা হচ্ছে না, না কোনো নয়েজ পলিউশন হচ্ছে না কিচ্ছু, যার জন্য যোগকে বলা হয় ইকো ফ্রেন্ডলি এক্সারসাইজ, মানে পরিবেশ বান্ধব ব্যায়াম, কারো অনিষ্ট হইবে না। প্রথমত স্নায়বিক উত্তেজনা শান্ত হইবে। আমাকে এই কথাটাই এর আগে কদিন আগে আমি একটা অন্য ক্লাসে পড়েছিলাম, তো একজন স্যার এই স্নায়বিক উত্তেজনা শান্ত হইবে মানে কি, স্নায়বিক মানে নার্ভ গুলো আমাদের সবসময় টেন্সড হয়ে থাকছে, যার জন্য আমরা অল্পে রেগে যাচ্ছি, একটুতেই ডিপ্রেশনে চলে যাচ্ছি, অকারণে বলছি দূর কিছু ভাল লাগে না, এইভাবে বেঁচে থেকে লাভ নেই। নার্ভ গুলো খুব টেন্সড হয়ে থাকছে, টেন্স হয়ে থাকছে মানে কি, খুব সহজভাবে বোঝাই। ধরুন আমার কাছে এখানে একটা বোতল আছে, এই বোতলে যতটা জল ধরে, যদি বোতলটা খালি থাকে আমি জল ঢালতে থাকি অনেকটা জল ঢুকবে, বোতল যদি অর্ধেক ভর্তি থাকে তাহলে কিছুটা জল ঢালার পরে আর ঢুকবে না, উপচে যাবে। আর বোতলে যদি প্রায় ভর্তি থাকে তাহলে অল্প একটু জল দিলেই উপচে যাবে। আমাদের নার্ভাস সিস্টেমটা না ওই অল্প একটু চাপ পড়লে উপচে যাবে এরকম জায়গায় থাকে, যার জন্য আমরা অল্পতেই রেগে যাচ্ছি, ভালো লাগছে না, এই জায়গায় চলে যাচ্ছে। তো স্বাভাবিক উত্তেজনা শান্ত হইবে মানে আমার নার্ভ গুলো খুব কুল ডাউন হবে, শান্ত থাকবে, মানে ওই বোতল যেটা বললাম খালি ওরকম জায়গায় থাকবে। ওরকম জায়গায় থাকলে কি হবে, আমি অনেকটা রাগ হওয়ার মতো কিছু হলেও মানে সব অ্যাবজর্ব করে নেবে বোতল, আমার শরীর অ্যাবজর্ব করে নেবে, সেটা প্রত্যাখ্যান করবে না, সরি মানে রিয়াক্ট করবে না। মনে স্থিরতা আসিবে, মনের স্থিরতা আমাদের ভীষণ অভাব, এবং সকল বিষয় আরো স্পষ্টভাবে দেখিবার ও বুঝিবার সামর্থ্য হইবে, যেটা আমি মানে পতঞ্জলির কথা মনের অন্ধকার দূর হবে বা রবীন্দ্রসঙ্গীতের গানের লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। সকল বিষয় আরো স্পষ্টভাবে দেখিবার ও বুঝিবার সামর্থ্য হইবে, মেজাজ আরো ভালো হইবে, স্বাস্থ্য ক্রমশ ভালো হইবে। যেটা পড়ে শোনালাম এটা কিন্তু আপনাদের যে পিডিএফ দিয়েছি, দেখবেন একটা কালার রঙিন পিডিএফ আছে, সেখানে প্রথম পাতাতেই এই লেখাটা আছে। আপনারা একটু পড়বেন, ভালো লাগবে। বলুন আর কারো কিছু প্রশ্ন, অনেকে হাত তুলেছেন। আচ্ছা, আমি কিছু লেখা দেখাচ্ছেন, যে কোনো কারণে লেখাগুলো ঠিক পড়তে পারছি না, আমার মোবাইলের কিছু বোঝার অসুবিধা হচ্ছে। স্যার আপনি ওই আপনার সহজ যোগব্যায়াম এবং সুস্বাস্থ্য ও যোগব্যায়াম এই বই দুটো আমার কাছে আছে, যোগা ফর চিলড্রেন এই বইটা কলেজ স্ট্রিটে খুঁজেছিলাম পাইনি, এই বইটা কি পিডিএফ আপনার কাছে পাওয়া যাবে? না, ওই বইটা না, ওই বইটা ছাপা নেই, মানে বেশ অনেকদিন ছাপা নেই। আপনি না, পিডিএফও নেই। আপনি সেরকম হলে আমাকে হোয়াটসঅ্যাপে একটু লিখবেন, আমি জানিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রদীপ বাবু বলছেন বলছি নাকি এটা? ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন, আমি এই বিষয়ে একটু আপনাকে জানাবো, কথা বলবো। হ্যাঁ, আচ্ছা বেশ। আরো অনেকে হাত তুলেছেন, কিছু বলবেন, বলুন। মহন্ত ডাকুয়া, আপনি বলুন। হ্যাঁ, আমাদের ক্লাসে অনেকেই আছেন, আপনারা কে কোথাকার আমি জানি না, জিজ্ঞাসা করলে সময় চলে যাবে বলে আমি জিজ্ঞাসা করিনি। মহন্ত ডাকুয়া উনি কিন্তু কোচবিহারে থাকেন, এই তো বালুরঘাটের মেদিনীপুর জেলার অনেকে আছেন আমার হ্যাঁ স্যার, পরিচিত। আমি কুচবিহার থেকে বলছি। হ্যাঁ, ভালো লাগছে বলুন। প্রোগ্রাম।
আচ্ছা আচ্ছা, বেশ না, বেশ। এমনি ঠিকই আছে, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক। অনেক ধন্যবাদ। হুম। নচিকেতা দাস, সুব্রত বাগ, বলুন কিছু। অসীম পাইন কিছু বলছেন, বলুন। নমস্কার স্যার। হ্যাঁ আহ, নমস্কার স্যার। হ্যাঁ, আমি স্যার ওই ছোটবেলা থেকেই আমারও একটা যোগ মানে কিছু নিজস্ব ব্যায়াম, কিছু ওই ছোট একটা নীলমণি দাসের বই থেকে আমি হুম সেই ছোট 7-8 থেকে আমি যোগ ব্যায়াম অভ্যাস করি এবং ওগুলো এখনো করে যাচ্ছি আমি। আমি হুম মোটামুটি ঈশ্বরের কৃপায় সুগার প্রেশার ইত্যাদি কোনো রোগ নেই, ঠিকই আছি মোটামুটি। হুম, আর আমি স্বামী শিবানন্দ যে যার কথা লিখলাম একটু আগে, আই অ্যাম ওবিডিয়েন্ট টু নেচার, 129 বছরের স্বামী শিবানন্দ, হ্যাঁ ওনার হ্যাঁ হ্যাঁ, কাছেও আমি 30 বছর ধরে যাতায়াত করি, মানে ওনার সঙ্গে আমি থাকি বা বাহ। তো যার ফলে এটা এরপরে খুবই আগ্রহ ছিল। তো আপনার কাছে এসে আপনার ক্লাস করে খুবই উপকৃত হয়েছি। হুম বিশেষ করে আপনার যে সায়েন্টিফিক অ্যাপ্রোচ, এই যে কিভাবে করতে হবে, যে জোর চেষ্টা করো না, বেশি চেষ্টা করো না, তোমার যেটা এবং সবসময় যেটা আপনি বলছেন যে কমফর্টেবলি করো এবং খুশি থাকো, এই হুম কথাটি আমার অত্যন্ত ভালো লেগেছে স্যার। আর হুম, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনার কাছে যোগ দিয়ে আমি খুবই খুশি হয়েছি এবং আমি আপনার ভিডিওগুলো পুরো দেখেছি। আমি অনেকগুলো গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপের আমার গ্রুপ আছে, আমি অ্যাডমিন, সেখানে আমি পাঠিয়েছি যাতে লোকে দেখে, হয়তো তাদের উপকার হতে বেশ পারে বেশ। আশা করে। ধন্যবাদ হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনি যে বললেন যখন একটা জানাই, আমি এই সময় প্রতি বছরই একটা ফ্রি ওয়েবিনার করি। তো এবার মনে হলো যে আগে একটা করে নিই, তারপর ওটা করব। তো সেটা হয়তো সেপ্টেম্বরে কোনো সময় হতে পারে। যদি আপনারা ওটা জানতে পারেন, তাহলে আপনার চেনাশোনা বন্ধু বান্ধবদের জানিয়ে হ্যাঁ দেবেন। স্যার, আমার অনেক পরিচিত লোকজন আছে, আমি সবাইকে পাঠাবো যাতে সবাই হ্যাঁ, জয়েন করে। ঠিক অবশ্যই ঠিক। স্যার, কারণ এত এবং সুন্দর জিনিস। হ্যাঁ হ্যাঁ, এবং অনেকেই বলেন যে স্যার আপনি খুব ভালো বলেন, এটা ঈশ্বর খুবই প্রদত্ত ভালো স্যার, ক্ষমতা। খুবই ভালো। আমার তো, আপনি যদি কাছে থাকতেন আপনার কাছে আমি চলে যেতাম কালকেই, এরকম একটা মনে হচ্ছে। কিন্তু স্যার একটু বর্ধমান তো একটু আমাদের এখান থেকে যাতায়াতটা তো একটু দূর হয়ে যায় আপনি কলকাতা থেকে। কোথায় থাকেন? কলকাতায় থাকি স্যার, নর্থ। কলকাতায়, বেশ বেশ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খুব ভালো, ভালো আমার লাগলো। মিসেসের একটু শরীর খারাপ আছে, তা তো ওনার হুম আপনার কাছে গেলে হয়তো ভালো হতো। হুম হুম। এমনি না, ধরুন ওনাকে স্যার, এগুলো শুনতে বলবেন, এগুলো শুনলেও অনেকটা রিলিফ আমি পাবেন। শুনিয়েছি আগের দিনে কিছুটা হ্যাঁ শুনিয়েছি, আজকের সব হুম, আপনার ভিডিওগুলো পাঠিয়েছি, আবার বেশ আমি বেশ। নিজেও তো দেখে বলবো সবই। খুব ভালো লাগলো স্যার, খুব খুশি, খুব আচ্ছা, উপকৃত হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, বলুন, আরো কয়জন হাত তুলে আছেন, বলুন। হ্যাঁ নমস্কার স্যার। হুম হ্যাঁ, আমি সুব্রত বাগ বলছি। হুম বলছিলাম যে আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, এই যে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধন, আমাদের হুম যোগ দর্শনে বলা হচ্ছে যে প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক, এটা সমাধিপদের। হুম তো সেখানে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, তো আমরা এই যে ব্যায়াম করছি বা আসন করছি, এর সঙ্গে আমাদের চিত্তবৃত্তি মানে কিভাবে এটাকে এফেক্ট করছে, বা মানে চিত্তবৃত্তি তো থাকবেই, মানে চিত্ত মানে মন, আর বৃত্তি মানে তার যে কাজকর্ম। তো সেক্ষেত্রে হুম আমি হুম এটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনতে পারবো, বা বৃত্তি তো থাকবেই আমাদের। তো সেক্ষেত্রে হুম সেই বৃত্তিটাকে কি বলা হচ্ছে, মানে সেটা কি মানে নিয়ন্ত্রণে আনার কথা বলা হচ্ছে, নাকি পুরোপুরি বৃত্তিটাকে বন্ধ করে দেওয়া যাবে? এই যোগাসন বা যোগের মাধ্যমে সেটা কিভাবে সম্ভব, প্লিজ যদি একটু বলেন। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, আমি তো বলে যাচ্ছি, আপনারা শুনছেন, ভালো লাগছে, ঠিক আছে। উনি জিনিসটা নিয়ে ভেবেছেন, খুব ভালো। একটা জিনিস কি, যেমন ধরুন আমার হাতে যদি একটা ছুরি থাকে, সে ছুরি দিয়ে আমার কি কি কাজ করতে ইচ্ছে হতে পারে। আর যদি একটা কাগজ পেন থাকে, কাগজ পেন দিয়ে আমার কি কি ধরনের কাজ করতে ইচ্ছে হতে পারে। কিংবা আমি যদি কোনো একটা গিটার, সেতার, ওই জাতীয় জিনিস হাতে পাই, তাহলে কি করতে ইচ্ছে হতে পারে। ভেবে দেখুন, ওই জিনিসটা আমার ইচ্ছাটাকে চালিত করছে। তো সেরকমই আমরা যখনই যোগাসন করব, একভাবে চুপচাপ থাকবো, যেটা আমি আগের দিন বলছিলাম, যোগ ইজ অ্যান ইনওয়ার্ড জার্নি, ভেতর দিকে যাচ্ছি। যখন আমি ভেতরের দিকে চলে যাব, ভেতরটাকে ভালোভাবে দেখব, তখন অটোমেটিকলি আমি আমাকে চিনবো, আমাকে জানবো। আর যখন আমাকে চিনবো, জানবো, তখন আমার ভেতরে একটা ভীষণ খুশি, ভীষণ আনন্দ আসবে। এবং এই আনন্দ, এই খুশি আমার ইন্টারনাল অনেক চেঞ্জ নিয়ে আসবে। আমি যেটা আমাদের পোস্টে আছে, দেখবেন একটা লাইন, যে আমি আরো অনেক ভালো থাকতে পারবো। এই ভালোটা থাকার জন্য আপনাকে কোনো চেষ্টা করতে হবে না, ওটা আপনা আপনি হয়ে যাবে।
আপনি একটা বাচ্চাকে রাস্তায় বালি আছে ছেড়ে দিন, আপনাকে বাচ্চাকে বলতে হবে না যা গিয়ে বালি হাঁট, ও নিজে নিজে বালি হাঁটতে যাবে, ওর ভেতরে সেই প্রবৃত্তি আছে। কাজে আমাদের এই যে বাইরের জগতের যে প্রবৃত্তিগুলো বা আমাদের যে হরিওম স্যার, গ্রুপে তো এসএমএস দিয়েছিলাম, তো সব দেখেছে, বাট জয়েন করছে না। তো এখন আর কি ওয়েট করা হবে? যারা যারা জয়েন করেছে আমাদের জয়েন তো এসে গেছে। হ্যাঁ, কাজেই আমরা এটা দীর্ঘদিন করতে থাকলে আস্তে আস্তে আমার মধ্যে একটা পরিবর্তন আপনা আপনি আসবে। এটা আনার জন্য কোনো চেষ্টা করতে হবে না, অটোমেটিক হবে। বেশ, বলুন। হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো উত্তরটা শুনে। হ্যাঁ স্যার, আর একটা প্রশ্ন আমার ছিল, সেটা হচ্ছে যে আমাদের ধরেন এক বা একাধিক তো রোগ থাকে। স্যার বোধহয় একটু ব্যস্ত আছেন। না না, বলুন বলুন, আপনি বলুন। হ্যাঁ, মানে আমাদের 9টা তো থেকে একটা এক বা মিটিং আছে, একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ, বলুন আমাদের বলুন। তো এক বা একাধিক রোগ থাকতে পারে, তো শুধুমাত্র পার্টিকুলার একটা রোগ থাকে না। যেমন গ্যাস অম্বলের সমস্যা থাকতে পারে, কোষ্ঠকাঠিন্য থাকতে পারে, কারোর হাঁটু ব্যথা থাকতে পারে, কোমরে ব্যথা থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে। তো সেক্ষেত্রে কোন কোন আসনে কোন কোন কি কাজ সেটা আমরা জানি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোনটা আগে গুরুত্ব দেব? যে গ্যাসের সমস্যা যেটা আছে সেটার উপর বেশি গুরুত্ব দেব আগে, নাকি আগে হাঁটু ব্যথা আছে সেটার উপর গুরুত্ব দেবো, নাকি আগে আমাদের যে ডায়াবেটিস যেটা আছে রোগটা তার উপর গুরুত্ব দেবো? এরকম বলি, কিছু আপনার ব্যাপার কথা আছে? আমি বুঝেছি, আমি বলছি। দেখুন, যোগকে বলা হয় ইট ইজ এ হলিস্টিক ট্রিটমেন্ট। হলিস্টিক ট্রিটমেন্ট মানে আপনি আপনার হাঁটু ব্যথার জন্য যদি ডাক্তারবাবু দেখান, উনি যে ওষুধগুলো দেবেন সেই ওষুধ খেয়ে কিন্তু পেটের গোলমাল সারবে না, বরং বাড়তে পারে, সারবে না। ওটা খেয়ে আপনার যদি ব্রিদিং ট্রাবল থাকে কমবে না, বরং বাড়তে পারে। কিন্তু যোগ যখন আপনি করছেন, আমরা যখন ক্লাসে একজনকে 1 ঘন্টা ধরে ব্যায়াম শেখাচ্ছি, তখন কিন্তু তার পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গের ব্যায়াম হয়ে যাচ্ছে। এবং যেটা আমি একটু আগে বললাম, যে আপনি মানে এই যে একটা কি বলবো, একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, হলিস্টিক ট্রিটমেন্ট, আপনি যখন এগুলো করবেন, করার সময় অটোমেটিক্যালি যেটা হবে, আপনার শরীর রোগগুলোকে খুঁজে নিয়ে সারাতে থাকবে। আপনাকে ওই প্রায়োরিটি করতে হবে না। আপনি যেটাতে বেশি অসুবিধা সেটাকে গুরুত্ব নিশ্চয়ই দিন, কিন্তু কিছু আসন প্রাণায়াম করতে থাকলে আপনি দেখবেন আস্তে আস্তে রোগগুলো সব বশে এসে যাবে। মানে এ প্রসঙ্গে আমি একটা ছোট ঘটনা বলি। একটা কেন, আমি দুটো ঘটনা বলছি, আমার এই কথাগুলো বুঝতে আপনার সুবিধা হবে। আমার স্ত্রী যখন যোগ শেখানো শুরু করলো আমার বিয়ের বেশ কয়েক বছর পরে, তো আমাদের ক্লাস হতো, ক্লাসে আমি আমার স্ত্রী দুজনেই থাকতাম। তো তারপরে স্ত্রীর জন্য বিকেলে আলাদা ক্লাস আমি করে দিলাম, ওটাতে তুমি শেখাও মহিলাদের। তো বললো, মহিলা আমার কাছে কেউ আসবে না, তোমার নাম শুনে সবাই আসে, আমার কাছে কেউ শিখবে না। তো যা গো, শেখানো শুরু হলো, সে অনেক গল্প কাহিনী। এবার একদিন আমাকে ও বলছে যে, হ্যাঁ গো, আমার শ্বশুরমশাই হুগলির ডানলপে হাসপাতালে চাকরি করতেন, সে হিসেবে ওদের বাড়িতে ওষুধ খুব সহজলভ্য ছিল এবং ওষুধ প্রচুর খেত। মানে কিছু অসুবিধা হলে, দরকার হলে খুব ফ্রিলি খেত। বলছে, আমি তো জানি যে ওষুধ খেলে রোগ সারে, ব্যায়াম করে কি করে রোগ সারছে? মানে ওর নিজেরই খুব অবাক লাগছে। তখন আমি বললাম যে ব্যায়াম করে যে রোগ সারছে, ব্যায়াম কিন্তু কোনো রোগকে সারায় না। ব্যায়াম, আসন, প্রাণায়াম কোনো রোগকে সারায় না। শরীরে রোগগুলো থাকার জন্য যে বাড়িঘর দরকার, যে অ্যারেঞ্জমেন্ট দরকার, যে জায়গা, যে সেট দরকার, সেই সেট নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। আসন করতে করতে সেই সেট থাকে না, যখন থাকে না তখন রোগগুলো পালিয়ে যায়, রোগগুলো সারে না, পালায়। তো এটা ওকে বললাম। ঠিক এই বক্তব্যের সমর্থনে আমি একটা অন্য ঘটনা আপনাকে বলছি, এটা তো আমার আর স্ত্রীর মধ্যে কথা। আমাদের ক্লাসে একদিন এক ভদ্রমহিলা, আজকাল তো ইউটিউব নেটে দেখে প্রচুর ব্যায়াম শেখার সুযোগ আছে, তিনি হঠাৎ করে আমার স্ত্রীকে বলছেন যে, ম্যাডাম, আমি কিছু ব্যায়াম করাবো আজকে, নতুন কয়েকটা দেখেছি ইউটিউবে। আমি, হ্যাঁ করান, কোনো অসুবিধা নেই। উনি করাচ্ছেন। তো আমার স্ত্রী খালি একটা কথা বলেছে, দেখো তোমাদের কিন্তু অনেকের অনেক ব্যায়াম বারণ আছে, সেগুলো কিন্তু করো না। এই যেমন সামনে ঝুঁকে বা কারো না এরকম অন্যান্য বারণ আছে। তো যাক, সবাই ক্লাস করলো, করা হয়ে গেল। হওয়ার পর তখন কয়েকজন বলছে, ওদের মধ্যে বেশিরভাগই ছিল পুরনো, অনেকদিন ধরে শিখছে, 7-8 বছর 10 বছর ধরে আছে এরকম। তাই একজন বলছে, ম্যাডাম আপনি তো বললেন খুব, যে ফর্মে যেগুলো লিখেছিলে কি কি রোগ ছিল সেই অনুযায়ী ব্যায়াম করবে, আমাদের কি মনে আছে নাকি কি কি লিখেছিলাম?
দেখুন কত বড় কথা, মানে রোগগুলো উনার তো নেই, কি রোগ ছিল সেটাও ভুলে গেছেন। কাজে আপনি যখন রোগ থাকবে আপনি অভ্যাস শুরু করুন, আস্তে আস্তে সব রোগ চলে যাবে। শুধু খেয়াল রাখবেন যে রোগে যেটা বারণ আছে সেটা করবেন না, তাহলে সব চলে যাবে। আমি একটু অনেক কথা বললাম, আশা করি আপনাদের সবারই জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। আর কেউ যদি কিছু বলেন। স্যার আপনার লেখা বইগুলো কোথায় মানে পাবো কিভাবে, মানে কোথায় পাওয়া যায় সেগুলো? শুনুন, আমার লেখা বইগুলো আপনি যে কোনো জায়গায় সারা পশ্চিমবাংলার বইয়ের দোকানে গিয়ে খোঁজ করলে পেয়ে যাবেন, না পেলে বইয়ের নাম বলে দেবেন, গিয়ে ওখানে পাবেন। যদি কোথাও না পান আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, কত টাকা লাগবে আমি বলে দেবো, বাই পোস্ট আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। তাহলে এবার কি প্রার্থনা দিয়ে শেষ করব? যে আর্টিকেলটা বেরোবে মানে কোনটা বলছি, যেটা 100 বছর বাঁচার গল্পটা বললাম, ওটা আমাদের বর্ধমানে একটা সিনিয়র সিটিজেনদের একটা সংস্থা আছে, তাদের অ্যানুয়াল ম্যাগাজিনে বেরোবে ওটা। 100 বছর বাঁচবেন বললেন কি করে, এই হেডিং দিয়ে লেখাটা আছে। বেশ, আমার প্রার্থনা দিয়ে আজকে আচ্ছা ক্লাস শেষ করছি। স্যার, বলুন। বলছিলাম আপনি যে ফ্রি ওয়েবিনার কথা বলছিলেন, ওটা কি সেপ্টেম্বরে, ওটা মানে ইনফরমেশন পাওয়া যাবে কি, মানে কিভাবে পাবো সেটা? এটা গ্রুপে জানানো? যদি সম্ভব হয় গ্রুপে জানাবো, নাহলে আমার নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমি জানিয়ে দেবো। ওকে ওকে। বেশ, ঠিক আছে, সবাই লম্বা শ্বাস নিয়ে নিন। অনেকে অনেক রোগের ব্যাপারে জানতে চাইছেন, আপনাদের সবাইকে বলি এগুলো কিন্তু অবশ্যই আপনারা কারো কাছে সামনাসামনি গিয়ে ট্রিটমেন্ট করাবেন, ফোনে জেনে করবেন না। হ্যাঁ, তবুও দরকার হলে আমাকে ফোন করবেন বা মেসেজ করবেন, আমি যতটা সম্ভব উত্তর দেবো। আগামীকাল আবার আমাদের ক্লাস আছে, সেখানে আজকে আমি প্রাণায়াম নিয়ে কিছু কথা আরো অভ্যাস করে বলেছিলাম, সেটা শুরু হলো না, আগামীকাল সেটা হবে। কিছু আসন প্রদর্শনও কালকে হবে। স্যার আপনার ওয়েবিনার ব্যাপারটা একটু বলছি, যদি আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে ওই ইনফরমেশনটা একটু দিয়ে দেন তাহলে আমাদের সবার জন্য সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। সবাই লম্বা শ্বাস নিয়ে নিন। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति শান্তি। সবাইকে অনেক ধন্যবাদ। কাল আবার দেখা হচ্ছে 7:30টায়।